আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এসএসসি ফার্স্ট ইয়ার অনলাইন প্রোগ্রামে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। সবাইকে সাউন্ড শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা একটু চ্যাট বক্সে জানাই দাও ভাইরা ভাইরা। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা ক্লিয়ার এবং সাউন্ড শুনতে পাচ্ছ কিনা? হ্যাঁ, ক্লিয়ার আছে। তবে দুই একজন দেখতে পাচ্ছি লিখতেছে যে রুটিন চেঞ্জ হয়েছে কিনা। হ্যাঁ, রুটিন তো চেঞ্জ হয়েছিল যখন শর্ট সিলেবাস ঘোষণা করা হয়েছিল তখনই। তোমার কাছে হয়তো বা আপডেট রুটিনটা নাই, তাও সমস্যা নাই। আমি আপডেট রুটিনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমাদের টিচার ইনবক্সে। তোমরা এখান থেকে আপডেট রুটিনটা করে নাও, ডাউনলোড করে রেখে দাও। তোমাদের কাছে হয়তো বা পুরাতন রুটিন যেটা ছিল আরো আগে, আরো বেশ কিছুদিন আগে চেঞ্জ করা হয়েছিল। কোশ্চেনটা করেছিল সাদিয়া এবং বন্যা। তোমরা হয়তো তোমাদের কাছে পুরাতন রুটিনটা আছে। আমরা চেঞ্জ করেছি এটা আরো কয়েকদিন আগে। ঠিক আছে, আমরা 5 থেকে শুরু করবো। 6টা 5 থেকে শুরু করছি, যেহেতু দেখতে পাচ্ছি এখন অনেকে জয়েন করছে, সেই জন্য আমরা আহ আর একটু ওয়েট করে দেন শুরু করি। লিঙ্কটা কিসের? লিঙ্কটা রুটিনের। তোমাদের কাছে সবার কাছে তো রুটিনটা আছে, যারা অনেকে হয়তো বা জানে না যে এটা এর আগে চেঞ্জ হয়েছিল, ওদের জন্য রুটিনটা দেওয়া হয়েছে আর কি। আইসিটি ক্লাস কয়টায় হবে? আইসিটি ক্লাস তো এখন এতদিন যে 7:30টায় হয়েছিল, গতকাল হয়তো বা তোমরা যারা আইসিটি ক্লাসে ছিল একটা পোল লঞ্চ করা হয়েছে যে 6টায় দিব নাকি 7:30টায় দিব। 7:30টায় দিলে দেখা যাচ্ছে 10টা বেজে যাচ্ছে রাত। তো এরকম করে তো ওই ভোটে মনে হচ্ছে মোটামুটি 50-50 ছিল। অনেকে 6টায় চাইছিল, অনেকে 7:30টায় থাকতে, অনেকে আবার দেখলাম চ্যাট বক্সে লিখতেছিল যে 7টায় দেওয়ার জন্য। তো সেই হিসাবে ঠিক আছে। অনেকে লিখতে 6টায় পারফেক্ট যারা আইসিইউতে ভর্তি হয়েছে। হ্যাঁ, পরবর্তী ডিসিশন নেওয়া হয়েছে 6টায় হয়তো বা ক্লাসটা হচ্ছে। হ্যাঁ, তোমরা মেসেজ পাবা হয়তো বা সবাই। ঠিক আছে, আমরা 5 থেকে শুরু করবো, আরো 1 মিনিট সময় আছে, তো আমরা একটু ওয়েট করি। আর প্যারাল টেক্সট তোমরা পেয়ে যাবা। হ্যাঁ, তোমরা ব্রাঞ্চে একটু কন্ট্যাক্ট করে জেনে নাও যে লাস্ট পর্বের যেই বইগুলা করা হয়েছে কিনা, আসছে কিনা ব্রাঞ্চে, তখন করে নিয়ে নিও। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানেই আছো। আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ? একটু কষ্ট করে চ্যাট বক্সে ভাইকে জানাও। ওকে, হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শুনতে পাচ্ছি, গুড। আচ্ছা, ফার্স্ট অফ অল ক্ষমা চেয়ে নিচ্ছি, গতকাল ক্লাসটা গত দিনের ক্লাসটা অনেক বড় ছিল, তো এই জন্য আজকে তোমাদের রিলিভ দেবো। আজকে ক্লাসটা অ্যাকচুয়ালি ছোট, আজকে ইচ্ছা করে ছোট রাখছি যাতে গত দিনের প্যারাটা তোমাদের জন্য একটু কম্পেনসেট হয়ে যায়। ঠিক আছে, তো আজকে ক্লাসটা একটু ছোট আছে, সো এত টেনশন নেওয়ার কিছু নাই। আচ্ছা, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া। আজকে একটু ছোট রাখছি যাতে মাথায় একটু ভালো করে ঢুকে। হ্যাঁ, আচ্ছা, ওকে, একটু চেঞ্জ লাগছে। হ্যাঁ, যে চুল দাড়ি কাটাইছি। আচ্ছা, ওকে, হ্যাঁ, আচ্ছা। তো চলো আমরা আজকের টপিকটা মজার টপিক, কিন্তু আজকের টপিকটা হচ্ছে কনফিউজিং টপিক। তো আজকের টপিকে শুরু করার আগে মনে আছে গতদিন কয়েকটা জিনিস হোমওয়ার্ক দিছিলাম, টাইম ছিল না দেখে। দ্বিতীয় ক্রম বিক্রিয়াটা ভাই কিন্তু পড়াইনি, বলছিলাম হোমওয়ার্ক, আর সাথে একটা ম্যাথও হোমওয়ার্ক দিছিলাম। আজকে ওই দুইটাই সলভ করাই দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, কোনো সমস্যা নেই, এটাই আজকে দেখবো। হ্যাঁ, হ্যাঁ, রূপা ঠিক বলছো, এটা আমিও একমত। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, সব হবে মাহফুজ, কোনো সমস্যা নেই, ভাইয়া তো আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তো চলো ভাইয়া আমরা শুরু করে দেই দেরি না করে।
আজকে হচ্ছে C28 এর লেকচার শুরুর আগে আর কি এগুলো আর কি পড়াশোনা শুরু করব। দ্বিতীয় ক্রম বিক্রিয়া তোমাদের কি মনে আছে ভাইয়া? আমরা যে দ্বিতীয় ক্রম বিক্রিয়াটা পড়া শুরু করছিলাম, ক্রম বিক্রিয়া পড়া শুরু করছিলাম, ক্রম বিক্রিয়া আমরা কি পড়ছিলাম ভাইয়া? বিক্রিয়া হার ইজ ইকুয়াল টু কে সি টু দি পাওয়ার এন। আর হচ্ছে বিক্রিয়ার হার, কে হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক, সি হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা, এন হচ্ছে কি ক্রম, কয়টা ঘনমাত্রা বা কতটুকু ঘনমাত্রার উপর ডিপেন্ড করে। মনে আছে এই জিনিসপত্রগুলো? বলো তো, আশা করি মনে আছে। ক্রম যদি 2 হয় সেক্ষেত্রে এন এর ভ্যালু কত হবে? সবাই খুব ভালো মতো জানি, এন এর ভ্যালু হবে ভাইয়া 2। ক্রম 2 হইলে এন এর ভ্যালু হবে 2। তাহলে এখানে যদি সুন্দর মতো বসাই দিই কে সি স্কয়ার, তাহলে কে এর এককটা কি আসতেছে দেখো তো? কে এর একক আসতেছে আর বাই সি স্কয়ার। আর এর একক কি? মোল পার লিটার পার সেকেন্ড। আর এটার একক হচ্ছে মোল পার লিটার স্কয়ার। তাহলে কাটাকাটি করলে কি আসে? মোল পার লিটার ইনভার্স 1 পার সেকেন্ড বা লিটার পার মোল, লিটার পার মোল পার সেকেন্ড। সবাই কি বুঝতে পারছি এটা? বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু চেঞ্জ করতেছি। হ্যাঁ ওকে, এটাকে সবাই বুঝতে পারছি তাই না? লিটার পার মোল পার সেকেন্ড, এটা আমরা সবাই কম বেশি পারি। কিন্তু এইবার যদি আর এর ক্ষেত্রে ওই যে যেভাবে ভাইয়া পড়াইছিলাম আর কি, হ্যাঁ আর এর ক্ষেত্রে যদি ব্যাখ্যায় আসি, আর কে আমরা কি লিখি? মাইনাস ডিসি বাই ডিটি। মাইনাস কেন দিই? কারণ বিক্রিয়ক সময়ের সাথে সাথে হ্রাস পায় ঘনমাত্রা। হ্যাঁ, আর ইকুয়াল টু তাহলে কি কে সি টু দি পাওয়ার 2, যেহেতু এন এর ভ্যালু 2, দ্বিতীয় ক্রম বিক্রিয়া। তো আবার একভাবে লিখি মাইনাস ডিসি বাই সি স্কয়ার ইজ ইকুয়াল টু কে ডট ডিটি 0 থেকে টি, সি ইনিশিয়াল সি ফাইনাল। এগুলোর কথা মনে আছে? একটু একটু চ্যাট বক্সে একটু বলো তো ভাইয়া। কোনো সমস্যা নেই নাফিস ভাইয়া, বুঝে নিব, অসুবিধা ইনশাল্লাহ। আচ্ছা এগুলোর কথা মনে আছে আলহামদুলিল্লাহ। তো ওই যে শর্টকাট টেকনিকটা একটু দেখাই, dx বাই এক্স স্কোয়ার, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি ভাইয়া, জিনিসটাকে এভাবে লেখা হয়। দেখো ইন্টিগ্রেট করলে সিস্টেমটা আমি দেখাই দিই তোমাদেরকে। dx বাই এক্স টু দি পাওয়ার n, এটাকে যদি লিমিট ছাড়া ইন্টিগ্রেট করি তখন সূত্রটা হচ্ছে এক্স টু দি পাওয়ার, জাস্ট এখানে দেখো এটার পাওয়ারটা কি আসতেছে দেখো 1 মাইনাস n, এই সামনেও আসবে 1 মাইনাস n। তো একটু খেয়াল করে দেখো, dx বাই এক্স স্কোয়ার যদি হয় তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে আমরা কি আসবে? এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 2, এখানে আসবে 1 মাইনাস 2, তাহলে আলটিমেটলি কি আসতেছে? মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1, এই জিনিসটা আসতেছে। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি? মাইনাস 1 বাই এক্স এভাবে লিখতে পারি, প্লাস সি। আর যদি লিমিট দিয়ে দিই তখন আর প্লাস সি লাগতেছে না। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাথের একটা টাইপ আর কি, ইন্টিগ্রেশনের। তো চলো এটাকে ইন্টিগ্রেট করলে তাহলে কি আসতেছে দেখো তো, এই মাইনাস আগের থেকেই ছিল আর ভিতরে আসবে আরেকটা মাইনাস, এই যে ইন্টিগ্রেট করলে আসে মাইনাস 1 বাই এক্স, তাহলে মাইনাস 1 বাই সি, আপার লিমিট হচ্ছে সিএফ, লোয়ার লিমিট হচ্ছে সিআই, ইকুয়াল টু কে ইনটু এখানে টি, আপার লিমিট হচ্ছে টি, লোয়ার লিমিট হচ্ছে 0। কারণ আমরা জানি ডিএক্স কে যদি ইন্টিগ্রেট করি আসে এক্স প্লাস সি, যদি লিমিট বসাই তখন আর সিটা যোগ করা লাগে না। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা তারপর দেখো এখন ইয়া করি, ভ্যালুগুলো বসাই দিই। দেখো মাইনাস মাইনাসের জায়গায় থাকুক, ভ্যালুগুলো যদি বসাই, মাইনাস মাইনাসের জায়গায় থাকুক, ভ্যালুগুলো যদি বসাই, দেখো মাইনাস 1 বাই সিএফ মাইনাস মাইনাসে প্লাস 1 বাই সিআই ইজ ইকুয়াল টু কে টি মাইনাস 0। তারপর দেখো মাইনাস গুণ করে দেই, তাহলে কি আসতেছে? 1 বাই সিএফ তারপর মাইনাস 1 বাই সিআই ইজ ইকুয়াল টু কে টি, এরকম ভাবে জিনিসটা আসে। এখন এটাকে যদি আমরা একটু সুন্দর করে এভাবে লিখতে চাই, 1 বাই সিএফ ইজ ইকুয়াল টু কে টি প্লাস 1 বাই সিআই। বলো তো কোনটা ধ্রুবক, সিআই নাকি সিএফ? চ্যাট বক্সে লেখা তো দেখি মনে আছে কিনা তোমাদের, কোনটা ধ্রুবক? না না সাবরিনা বেশি দেরি করো না, এটা হচ্ছে ওই আগের দিন এটা পড়াই দিচ্ছি আর কি। আব্দুল্লাহ জিজ্ঞেস করছো সি এর আগে প্লাস কেন, বলতেছি একটু অপেক্ষা করো। আব্দুল্লাহ খেয়াল করো ভাইয়া, এই যে সূত্র কি ছিল দেখো তো, এখানে কি মাইনাস 1 বাই সি না? তাহলে এটার আমরা কি লিখতাম? মাইনাস 1 বাই সিএফ, আগে এটা লিখবো, তারপর সূত্রের মাইনাস, তারপর আবার মাইনাস 1 বাই সিআই, তাহলে মাইনাস মাইনাস তখন কি হয়ে গেল? প্লাস। এখন বুঝতে পারছো ভাইয়া আব্দুল্লাহ? আচ্ছা ওকে, না আমরা প্রমাণ করতেছি আর কি, প্রমাণ করতেছি দ্বিতীয় ক্রম বিক্রিয়ার জন্য সূত্রটা কি জিদ্দি। আচ্ছা তো দেখো এটাকে যদি আমরা y বলি, এটাকে যদি m বলি, এটা যদি x বলি, প্লাস এটাকে যদি c বলি, ফর্মুলা কি আসতেছে? y is equals to mx plus c,
y is equals to mx plus c। তো দেখো এই বরাবর যদি 1/cf নেই আর এই বরাবর যদি t নেই, তাহলে আমার আলটিমেটলি সমীকরণটা কি আসবে? এই দেখো সমীকরণটা আসতেছে m equal to k। হ্যাঁ, আর একটা কাটা যাবে হচ্ছে 1/ci। ঠিক আছে, এই 1/c আর কি জিনিসটা হচ্ছে উল্টা পাল্টা করা যাবে সবভাবে, বাট ব্যাপারটা কি সবাই বুঝছো? একটু চ্যাট বক্সে জানাও তো। এগুলো থেকে ম্যাথ আসে আর কি, বুঝছো? এগুলো থেকে ম্যাথ আসে, দেখাবো, সবকিছুই দেখাবো, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। জাস্ট আপাতত একটু দেখে নাও যে ভাইয়া এগুলো কি লিখতেছি। আচ্ছা, সবাই তাহলে কম বেশি একটু বুঝতে পারছি, তাই তো? আচ্ছা, তোমরা আগে একটা কাজ করো, তোমরা আগে একটা মিনিট সময় নাও, একটা মিনিট সময় নিয়ে আগে দেখো ভাইয়া এখানে কি কি করছে। আমি একটু সরি, তোমরা সবাই একটা মিনিট সময় নিয়ে আগে দেখো, ভাইয়া পুরোটা আরেকবার রিপিট করে দিব। তোমরা একটা মিনিট টাইম নিয়ে একটু দেখো, ঠিক আছে? ওকে, না নাফিসা আজকের ক্লাস অত বড় হবে না, হ্যাঁ টাইমের আগেই শেষ হবে ইনশাল্লাহ। আচ্ছা তাহলে দেখছো তাই না? এখন তাহলে আরেকবার বুঝাই দিই চলো সবাইকে ঠান্ডা মাথায়। ওকে, কি বুঝাচ্ছি দেখো, এটা কয়েকটা নিয়ম আর কি, যে যেহেতু দ্বিতীয় ক্রম বিক্রিয়া বলছে n এর মান হচ্ছে 2 গেল, তারপর সূত্র অনুযায়ী আমরা r এর জায়গায় ওই যে বিক্রিয়ক হ্রাসের হার বসাইলাম, তারপর ইন্টিগ্রেটের সূত্রটা তোমাদেরকে দেখাইছি, জাস্ট সূত্রগুলো আপার লিমিট লোয়ার লিমিট করে বসাইছি, বসায় জাস্ট ওই যে y = mx + c। কেন ci কে ধ্রুবক রাখছি? শুরুতে কতটুকু ঘনমাত্রা দিছি এটা আসলে কারোর উপর ডিপেন্ড করে না, আমার ইচ্ছা আমি বেশি দিলাম, আমার ইচ্ছা আমি কম দিলাম, তার মানে এটা কারোর উপর ডিপেন্ড করে না, এটা একটা ধ্রুবক। তো এই জন্য এটাকে আমরা ধ্রুবক ধরে বাকি অংশটা করে ফেললাম। তো এইরকম একটা সমীকরণ দাঁড় হয় আর কি, এই আর কিছু না। তো এটাই আমার মূল সমীকরণ দাঁড়াইলো। তো চলো এটাকে নিয়ে আমরা এবার পরে পৃষ্ঠায় কাজ করি। তাহলে আমার কাছে কি থাকলো? 1/cf = kt + 1/ci, এটা থাকলো। তাহলে যখন অর্ধায়ু বলবো, অর্ধায়ু বললে টিটা হয়ে যাবে কিন্তু t½ আবার f মানে কি কতটুকু ঘনমাত্রা অবশিষ্ট আছে, এটা কি হয়ে যাবে আদি ঘনমাত্রার অর্ধেক, যেহেতু অর্ধায়ু, অর্ধায়ু মানে কি অর্ধেক শেষ হইতে যে সময় লাগে। এই মানগুলো এখানে বসাই দিই। তাহলে 1/cf এটাকে আমরা কি লিখবো? 1/ci/2 = kt t½ প্লাস 1/ci। এই পাশে নিয়ে আসি, তাহলে এটাকে যদি কাটাকাটি করে তাহলে 2/ci মাইনাস 1/ci = k t½ তাহলে ci টা নেই, কমন নেই, ci টা কমন নিলে 2 - 1 = k t½ তাহলে আলটিমেটলি 1/ci = k t½ তাহলে সুতরাং শুধু t½ কি আসতেছে 1/ci * k, 1/ci * k। তাহলে এটা আসতেছে আমার কিসের সমীকরণ? হার ধ্রুবকের সমীকরণ বা অর্ধায়ু সমীকরণ, যেটাই বলো আর কি, সবভাবেই সমীকরণটা এক্সপ্লেন করা যায়। এটা হচ্ছে আমার দুইটা মূল সমীকরণ। সবাই কি বুঝতে পারছি? বলো চ্যাট বক্সে একটু ভাইকে সবাই কুইকলি একটু অ্যানসারটা দিয়ে দাও। আচ্ছা গুড, ভেরি গুড। তাহলে ওকে, মিম জিজ্ঞেস করছো CF = CI/2 কেন হয়? ভাইয়া অর্ধায়ু মানে হচ্ছে অর্ধেক শেষ হতে যে পরিমাণ সময় লাগে, অর্ধায়ু মানে অর্ধেক শেষ হতে যে পরিমাণ সময় লাগে, আর অর্ধেক শেষ হওয়া মানে কি কতটুকু অবশিষ্ট থাকবে শুরুর অর্ধেক, ওইটা আর কি মিম, বুঝতে পারছো? জিদনি একটা চমৎকার কথা বলছে, হ্যাঁ এই অর্ধায়ুটা ঘনমাত্রার ব্যস্তানুপাতিক, কিন্তু তার মানে এদের অর্ধায়ুটা আদি ঘনমাত্রার উপর নির্ভর করে, এদের অর্ধায়ুটা আদি ঘনমাত্রার উপর নির্ভর করে। ভেরি গুড জিদ্দি, মিম কি বুঝছো? বাকি সবাই কি বুঝছো? একটু চ্যাট বক্সে ভাইকে জানাও কষ্ট করে। গতদিন তোমরা যে মোটামুটি 3 ঘন্টা প্লাস ক্লাস করছো, এটার জন্য আমি অ্যাকচুয়ালি অনেক খুশি হয়েছি যে তোমরা যে আসলে একটা আগ্রহ আছে, এই জিনিসটা আসলে ভালো। হ্যাঁ আমি উৎসাহিত হই যে না ঠিক আছে আরো বেশি পড়াইতে হবে, ভালো লাগে আর কি জিনিসটা। আচ্ছা, সক্রিয় ভর মানে হচ্ছে কাকে আমরা কিভাবে হিসাব করব এই জিনিসটা। যেমন গ্যাসের ক্ষেত্রে আমরা হিসাব করি আংশিক চাপ, আর তরল পদার্থের ক্ষেত্রে আমরা হিসাব করি হচ্ছে ঘনমাত্রা। এটা নিয়ে যে আমরা নেক্সট ক্লাসেই পড়বো কেপিকেসি ইনশাআল্লাহ, ওইটাও একটা চমৎকার লেকচার, নেক্সট ক্লাসেই পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, তো এইটা আমরা মোটামুটি দেখলাম অর্ধায়ু। এবার তোমাদের এই যে এটা একটা সামারি, এটা কিন্তু ভাই আগের দিনও দেখাইছিলাম একটু, হ্যাঁ মনে পড়ে?
যে শূন্য ক্রম বিক্রিয়ার একক কি, হার ধ্রুবকের একক, প্রথম ক্রম বিক্রিয়াটা কি, দ্বিতীয় ক্রম বিক্রিয়াটা কি। ক্লিয়ার? তাহলে একটা রাসায়নিক বিক্রিয়া দেখলেই আমরা কিভাবে চিনবো এটা কত ক্রম বিক্রিয়া হয় প্রশ্নে বলা থাকবে, অথবা হার ধ্রুবকের একক দেখে আমাদের চিনতে হবে, ঠিক আছে, অথবা নিজে এক্সপেরিমেন্ট করতে হবে। এই ওকে, আচ্ছা থ্যাংক ইউ ইফাজ ভাইয়া। আচ্ছা তাহলে এটা মোটামুটি আমরা দেখলাম সবাই, তাই না? এটা সবাই পারবো ইনশাল্লাহ। হ্যাঁ আসে, এমসিকিউ তো আসে। আচ্ছা চলো আমরা যে হোমওয়ার্কটা প্র্যাকটিস করে ফেলি। কি বলছে দেখো, একটি প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক 1.05 × 10⁻² পার সেকেন্ড যদি বিক্রিয়কের, আচ্ছা কি কি দেওয়া আছে দেখো, প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক, প্রথম ক্রম বিক্রিয়া মানে n এর ভ্যালু হচ্ছে 1, প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক, তার মানে r = kc⁻1, এটা প্রথম ক্রম বিক্রিয়ার সূত্র। হার ধ্রুবকের মান দেওয়া আছে, k এর মান দেওয়া আছে হচ্ছে 1.05 × 10⁻² পার সেকেন্ড, এটা দেওয়া আছে। যদি বিক্রিয়কের প্রারম্ভিক ঘনমাত্রা এত হয়, প্রারম্ভিক ঘনমাত্রা মানে কি, সি ইনিশিয়াল দেওয়া আছে 0.8 মোল পার dm³ আচ্ছা মনে রাখবা 1 dm³ = কিন্তু 1 লিটার, তাহলে মোল পার dm³ মানে কিন্তু আসলে মোল পার লিটার, এটাই বোঝায়, ঠিক আছে? মোল পার dm³ মানে কিন্তু আসলে মোল পার লিটার, এই জিনিসটাকেই বোঝায়। আচ্ছা এটা দেওয়া আছে, বলছে বিক্রিয়াটির প্রারম্ভিক হার কত। ওকে, তো চলো একটার পর একটা অ্যান্সার বের করি। এ নাম্বার, বিক্রিয়াটির প্রারম্ভিক হার আর ইনিশিয়াল = কে সি ইনিশিয়াল, শেষ। তাহলে কে এর ভ্যালু দেওয়া আছে 1.05 × 10⁻² × 0.8, অ্যান্সারটা কত আসে দেখি, তোমাদের সাথে মিলছে কিনা দেখো তো একটু। 1.05 × 10⁻² × 0.8, 8.4 × 10⁻³ মোল পার dm³ সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা সবাই কি বুঝতে পারছি এই জিনিসটা, বলো তো? হ্যাঁ গুড, ইরা, নাফিস, মাহাদি, গুড। এ দিয়ে প্রকাশ করা, হ্যাঁ ওইটা দিলেও হবে। শোনো ফাহিম চমৎকার একটা প্রশ্ন করছে, অনেকের একটা প্রশ্ন থাকে ভাই আপনি কি সিআই দিয়ে করতেছেন, অনেক বইতে এ দিয়ে করছে, এ দিয়ে করো, পি দিয়ে করো, কিউ আর জেড কিউ এস টি যা ইচ্ছা দিয়ে করো, খালি লিখে দিও যে এটা আদি ঘনমাত্রা, এটা শেষ ঘনমাত্রা, শেষ, তাইলেই হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ওকে, পারছো, ফাইভ অ্যান্সার পারছো ভাইয়া। ওকে, রাইহান, রুকাইয়ারটা মিলছে, গুড, ইরারটা মিলছে, গুড, ওকে, মন্নারটা মিলছে, গুড। আচ্ছা তো চলো এবার বি করি। বিটা করতে হলে আগে আমার কি বলতেছে, 3 মিনিট পরে হার কত, 3 মিনিট, তাহলে টি এর মানটা আগে একটু লিখি, 3 মিনিট, 3 মিনিট মানে 3 × 60 সেকেন্ড, 180 সেকেন্ড, এত মিনিট পরে। আচ্ছা প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে দেখো, প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বলছে, তো প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে সূত্রটা কি ছিল মনে আছে তোমাদের, ln CI/CF = KT, এরকম কি ছিল মনে করো, বলো তো একটু ভাইয়াকে, এরকম কি ছিল, ভাবো এরকম কি ছিল, এরকম কিন্তু ছিল, তাই না? গুড, তাহলে ভ্যালুগুলো বসাই দিই, চলো একটু খেয়াল করো, এই জিনিসটাকে যদি আমার একটু সুন্দর মতো লিখতে হয়, হ্যাঁ এই লনটা যদি ওই পাশে চলে যায়, লনটা ওই পাশে চলে যাবে, তার আগে আমি একটা মাইনাস দিয়ে গুণ করি উভয় পক্ষকে। হ্যাঁ দেখো, মাইনাস দিয়ে যদি গুণ করি লন CI - CF, এরকম একটা মাইনাস দিয়ে গুণ করলাম, = এই পাশে আমরা দিলাম -KT, উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করলাম। কেন গুণ করলাম এবার তোমার বলি, আমি জাস্ট এটাকে উল্টাইতে চাই, CF টাকে উপরে রাখতে চাই, CA টাকে নিচে, তাহলে মাইনাস ভিতরে চলে গেলে উল্টায় যায়, কিন্তু এটা হয়ে যাবে ln CF/CI = -KT। ওকে, তারপর দেখো, হ্যাঁ লনটা এই পাশে চলে গেলে কি হবে সেটা আমি লিখে দিচ্ছি, যে এই পাশে লিখে দিই। দেখো ধরো তোমার কাছে আছে log x = p, তাহলে শুধু x = হবে log এর বেস যেহেতু 10, এটা হবে 10⁻p, আর লন কিন্তু আসলে একটা লগ যার বেস হচ্ছে e, তাহলে ln x = যদি p হয়, তাহলে শুধু x কি হবে জানো, e⁻p, মানে এক্সপোনেনশিয়ালের পাওয়ার হয়ে যাবে জিনিসটা। তাহলে দেখো লনটা ওই পাশে নিলে, তাহলে CF/CI = হবে এক্সপোনেনশিয়ালের পাওয়ার -KT, তাহলে সুতরাং শুধু CF কি আসতেছে, CI × e⁻−KT, তাহলে মানগুলো বসাও, C এর মান হচ্ছে 0.8 × e⁻−K এর মান হচ্ছে 1.05 × 10⁻² × T এর মান 180 সেকেন্ড। সো ভ্যালুগুলো কত আসে একটু ভাইয়াকে বলো তো ক্যালকুলেট করে। কোনো সমস্যা নাই রিদওয়ান ভাইয়া, 0.8
ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 180 ইন্টু 1.05 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। ওকে, তো ভ্যালু আসে হচ্ছে 0.12 মোল পার ডিএম কিউব, যেহেতু সব পার ডিএম কিউবে দিছে। হ্যাঁ, অ্যান্সার আসে 0.12 বলতেছি আজিজুর, একটু পরে বলতেছি। হ্যাঁ, জিদিনটা মিলছে, নাফিজেরটা মিলছে। আচ্ছা আজিজ, মাইনাস দিয়ে গুণ করছি কেন? ওই সিএফ টাকে উপরে আনার জন্য, আর কিছুই না। যেহেতু আমি সিএফ টা বের করব, যেটাকে বের করব সেটাকে উপরে রাখার জন্য, না গুণ করলেও হতো, পরে বের করতে পারতাম, কোনো সমস্যা নেই। আমি জাস্ট আমার হিসাবে সুবিধার জন্য করে নিছি আর কি আজিজ, বুঝছো? এই আচ্ছা, তাহলে এখানে সিএফ এর ভ্যালুটা বের হইছে না? তাহলে এখন দেখো আর এফ বিক্রিয়ার হার জানতে চাইছে 3 মিনিট পরে, তাহলে আর এফ ইকুয়াল টু কে সিএফ। তাহলে 3 মিনিট পরে যে ঘনমাত্রার মান, সেই মানটা দিয়ে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। তাহলে অ্যান্সার হবে 1.05 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 0.12। তাহলে অ্যান্সার কি আসতেছে দেখো তো, 0.12 ইন্টু 1.05 ইন্টু 10 টু দি মাইনাস 2। অ্যান্সার আসে হচ্ছে 1.26 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোল পার ডিএম কিউব পার সেকেন্ড। দেখো জিনিসটা কি সবাই বুঝছে কিনা একটু চ্যাট বক্সে জানায় দাও কুইকলি। অতও কিন্তু কঠিন না, হ্যাঁ টেকনিক্যালি। আচ্ছা, তো সবার চ্যাট বক্সটা পড়তেছি আমি। হ্যাঁ গুড, হ্যাঁ ভাইয়া গুড গুড, ভেরি গুড। জিদনি, ইরা, হিয়া পারছি, পুষ্পি পারছি, নাফিস তো আগে পারছিলাম। নাফিস কি এটা করছো ভাইয়া? জিদনি, জিদনি করছো, হ্যাঁ জিদনি করছো, গুড। মুন্না করছো, রায়হান করছো, খাইরুল বলতেছি, সমস্যা নাই। তো টুনি করছো, গুড। আচ্ছা ওকে, আমার হচ্ছে গুড, মাহাদি গুড, ভেরি গুড। আচ্ছা, তো এটার কাজটা আসলে কি করছি আমরা? মুনতাসিরও পারছো, গুড। অনন্যাও পারছো, ভেরি গুড, মাশাআল্লাহ, মিলছে, গুড। গুণ সাইন কোনো দরকার নেই নাফিস, জাস্ট বলো মিলছে কি মিলে নেই, কোনো অসুবিধা নেই, এত কষ্ট করার কোনো দরকার নেই ভাইয়া। দেখো এটা আমরা কি করলাম, একটা ওভারঅল সামারি দিই তোমাদেরকে। হ্যাঁ, ওভারঅল একটা সামারি দিই। এখানে বেসিক্যালি আমাকে বলছে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক দেওয়া আছে, মানে কে দেওয়া আছে। তারপর বলছে ইনিশিয়াল ঘনমাত্রা, প্রাথমিক ঘনমাত্রা দেওয়া আছে। তারপর বলছে বিক্রিয়াটির প্রারম্ভিক হার, প্রারম্ভিক হার বের করব, প্রারম্ভিক ঘনমাত্রা দিয়ে বের করলাম। তারপর বলছে 3 মিনিট পর, তাহলে 3 মিনিট পর তো অবশিষ্ট ঘনমাত্রা পাবো, শুরুর ঘনমাত্রা তো আর পাবো না। তাহলে ওই সূত্র দিয়ে আমরা অবশিষ্ট ঘনমাত্রা বের করলাম 3 মিনিট পরে। সেকেন্ডে নিতে হবে কারণ এটা একটা সেকেন্ডে আছে, তাই। তারপর সেকেন্ডে নিয়ে এটা বের করলাম, বের করার পর কি করলাম, 3 মিনিট পরে হার জানতে চাইছে, তাহলে আর এফ হবে 3 মিনিট পরে ঘনমাত্রা দিয়ে হিসাব, শেষ হয়ে গেল। বুঝতে পারছো ভাইয়া? একটু ট্রাই করে সুমাইয়া। হ্যাঁ আচ্ছা গুড, সবাই পারছি? ওকে আলহামদুলিল্লাহ, তাহলে আর কোনো সমস্যার কথা নেই ইনশাল্লাহ। হ্যাঁ ওকে ক্লিয়ার। সো চলো ভাইয়া এবার একটু সামনের দিকে যাই। খাইরুল বুঝছো? আচ্ছা, এবার আগে এই C20 আসলটা শুরু করবো আর কি আমরা এখন। হ্যাঁ ওকে, তো দেখো বিক্রিয়ার গতির উপর চাপের প্রভাব। আজকে বললাম তো আজকে একটু লেকচারটা একটু ঠান্ডা, এত প্রেসারের কোনো লেকচার না। বিক্রিয়ার গতির উপর চাপের প্রভাব তুমি কিভাবে হিসাব করবা আগে একটু বলি। তোমার বিক্রিয়ার গতির উপর চাপের প্রভাব হিসাব করতে হলে আগে তোমাকে অবশ্যই শর্ত আছে আর কি কয়েকটা। 1 নাম্বার, গ্যাসীয় হতে হবে, কারণ গ্যাসীয় পদার্থ ছাড়া চাপের কোনো প্রভাব নাই। 2 নাম্বার, কয়েকটা ইস্যুর উপর ডিপেন্ড করে। এক, ডেল্টা এন আর কি, ডেল্টা এন গ্রেটার দেন 0 হইলে একরকম হয়, ডেল্টা এন লেস দেন 0 হইলে একরকম হয়, ডেল্টা এন শূন্য হইলে আরেক রকম হয়। এখন একটা বিষয় হলো ভাইয়া ডেল্টা এন জিনিসটা কি? গুড কোশ্চেন। ডেল্টা এনটা হচ্ছে উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল। অবশ্যই মোলগুলো কেমন হইতে হবে? গ্যাসীয়। উৎপাদের মোল মাইনাস প্রারম্ভিক যে ইনিশিয়াল, বুঝছিলাম না। ও আচ্ছা আচ্ছা, ওই ফার্স্ট কোনো সমস্যা নেই, প্রারম্ভিক মানে শুরুতে। তো আলটিমেটলি প্রারম্ভিক মানে ইনিশিয়াল বোঝায় আর কি। হ্যাঁ, মানে একদম শুরুতে ঘনমাত্রা ভাইয়া, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো ডেল্টা এন মানে হচ্ছে উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল, এটা বোঝায়। হ্যাঁ, তো এখন এইটা আমরা এখন এটা অবশ্যই সবগুলোর গ্যাসীয় অবস্থা নিতে হবে, গ্যাসীয় অবস্থা ছাড়া বাকিগুলো কাউন্ট হবে না। এখন এটা আমরা কিভাবে কম্পেয়ার করব? চলো আমরা একটু কম্পারিজনে আসি। হ্যাঁ, দেখো সাপোজ তোমার রিঅ্যাকটেন্ট, আচ্ছা একটু অন্যভাবে লিখি, বিক্রিয়ক, বিক্রিয়ক থেকে হচ্ছে উৎপাদ, বিক্রিয়ক থেকে হচ্ছে উৎপাদ। তো বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে গেলে ওটাকে আমরা কি বলি? সম্মুখমুখী বিক্রিয়ার হার, ফরওয়ার্ড ডিরেকশন রেট। আর করেছি এটা, হ্যাঁ কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই ভাইয়া। না মাইনাস দিতে হবে যে ভাইয়া, মাইনাস দিতে হবে। হ্যাঁ, নইলে তো হবে না, কারণ বিক্রিয়ক তো ঘনমাত্রা শেষে কমে আর কি। হ্যাঁ আচ্ছা ওকে, অবশ্যই নাফিস একটু মনে করাও।
আচ্ছা দেখো, আর উৎপাদ থেকে বিক্রিয়কে যাওয়া মানে কি, পশ্চাৎ দিকে যাওয়া মানে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার আরবি, তাই না? এগুলো কিন্তু ভাই অলরেডি পড়াইছি, তাই না? আরএফ দিয়ে সম্মুখমুখী বিক্রিয়ার হার, আরএফ দিয়ে বোঝায় সম্মুখমুখী বিক্রিয়ার হার, আর আরবি দিয়ে বোঝায় পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার এটা বোঝায়। হ্যাঁ, আচ্ছা ঠান্ডা মাথায় একটু খেয়াল করো, খুবই মনোযোগ দিয়ে এখানে। হ্যাঁ, ধরো আমি কি করলাম, এই অবস্থায় প্রথম কেস আমি নিলাম, ধরো আমার এখানে আমি পাবো এন অফ উৎপাদ, এখানে পাবো এন অফ বিক্রিয়ক। তো প্রথম কেস নিলাম এন অফ উৎপাদ ইজ গ্রেটার দেন এন অফ বিক্রিয়ক, এই কেসটা আমি নিলাম। উৎপাদে মোল বেশি, উৎপাদের মানুষজন বেশি। আচ্ছা তাহলে আমার ডেল্টা এনটা কেমন হবে? ডেল্টা এনটা কিন্তু হবে আমার, দেখো, গ্রেটার দেন 0, কারণ কি উৎপাদটা বড় বিক্রিয়কটা ছোট, তাহলে বিয়োগফলটা পজিটিভ হবে, পজিটিভ মানে শূন্যের চেয়ে বড় হবে। আচ্ছা এই কেস যখন হবে তখন আমরা কিভাবে চিন্তা করবো একটু খেয়াল করো তো। আমি যদি প্রেসার বাড়াই দিই, চাপ বাড়াই, ধরো আমি চাপ বাড়াই দিলাম, তাহলে কি হবে বলতো? ওদের তো অনুসংখ্যা কম, ওদের তো অনুসংখ্যা বেশি, যাদের অনুসংখ্যা বেশি চাপ বাড়াই দিলে জায়গা ছোট হয়ে আসবে, তারা সংঘর্ষে লিপ্ত হবে বেশি। তাহলে ও বেশি সংঘর্ষ করলে ও কোথায় যাইতে চাবে? পিছনের দিকে, মানে কোন বিক্রিয়ার হার বেড়ে যাবে বলতো? পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বেড়ে যাবে। কনসেপ্টটা কি বুঝাইতে পারছি? গুড, এই তো মাহফুজ বুঝতে পারছি, গুড। পরেরটা একটু বলি তাহলে আরেকটু ক্লিয়ার হবো। ধরো উল্টাটা হইলো, বিক্রিয়কের মোল সংখ্যা বেশি উৎপাদের চেয়ে, মানে কি এটা বড় এটা ছোট, তাহলে ওভারঅল উত্তরটা নেগেটিভ হবে। নেগেটিভ মানে হচ্ছে লেস দেন 0 হবে, নেগেটিভ মানে লেস দেন 0। চিন্তা করো এখন যদি আমি চাপ বাড়াই, খেয়াল করো এখন বিক্রিয়কের অণু বেশি, চাপ বাড়াইলাম জায়গা ছোট হয়ে গেল, তাহলে ওদের অণুর মধ্যে সংঘর্ষ বেশি হবে, তাহলে ওরা বারবার উৎপাদে যাইতে চাবে, মানে সম্মুখ দিকে যাইতে চাবে, তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হার বেড়ে গেল। ঠিক আছে, এখন যদি এমন হয় বিক্রিয়কের মোল সংখ্যা আর উৎপাদের মোল সংখ্যা সমান হয়ে যায়, মানে ডেল এন হয়ে যাবে 0, মানে কোনো বিয়োগফল নাই আর কি, সমান হয়ে গেল, তখন কি হবে? তখন আমি চাপ বাড়াইলেও সব সমান সংঘর্ষ হবে, চাপ কমাইলেও সমান সংঘর্ষ হবে, মানে নো ইফেক্ট, কোনো ইফেক্ট হবে না। মানে কি হবে না ভাইয়া? কোনো ইফেক্ট হবে না। সবাই কি ক্লিয়ার? একটু চ্যাট বক্সে জানাও তো কষ্ট করে কুইকলি। হ্যাঁ, গতির উপর মানেই হারের উপর, হার মানে গতি। হ্যাঁ, চাপ তো কোনো পাশে দেওয়া যায় না, চাপ পাত্রের উপর দিব আমি, তাহলে এটা বিক্রিয়কে পড়তেছে না উৎপাদে পড়তেছে সেটা আমি জানি না, আমার দেখতে হবে কোথায় অণু বেশি। তো চাপ যেখানে দিব বেশি বাড়াবো, অণু যেখানে বেশি সেখানে কি হবে? মারামারি হবে, তারা অন্যদিকে চলে যেতে চাবে, এটাই আর কি। আচ্ছা লাস্টেটা আরেকবার, আমি তিনটাই আরেকবার বলবো, কোনো সমস্যা নেই, তিনটাই আরেকবার বলবো, কোনো অসুবিধা নেই। ঠান্ডা মাথায় আরেকবার শুনি, কোনো অসুবিধা নেই। দেখো যেটা বলতেছিলাম ভাইয়া, হ্যাঁ আবার বলি, ধরো বিক্রিয়কের প্রথমটা কি বলছি, উৎপাদের অণু বেশি বিক্রিয়কের অণু কম, এটা পাত্র ছিল, আমি পাত্র চাপ বাড়াইলাম, তাহলে আয়তন কমে গেল না, পাত্রটার জায়গা কমে গেল। এখন ওদের যেহেতু মানুষ বেশি, ওরা মারামারি করবে নিজেদের মধ্যে বেশি, মানে সংঘর্ষ হবে, ধাক্কাধাক্কি হবে, মারামারি হলে ওরা কি তৈরি করবে? বিক্রিয়ক, মানে বিক্রিয়াটা কোন দিকে যাবে? পশ্চাৎমুখী, এই দেখো পশ্চাৎমুখী। যদি উল্টা কেস হইতো, উল্টা কেস হইতো মানে কি, বিক্রিয়ক অণু বেশি উৎপাদটা কম, বিক্রিয়ক বেশি মানে কি, আমি যখন চাপ দিব জায়গা ছোট হয়ে আসবে, তখন বিক্রিয়ক গুলার মধ্যে সংঘর্ষ বাড়বে, ওরা উৎপাদে যাইতে চাবে, মানে কি ফরওয়ার্ড রিঅ্যাকশন বেশি হবে, সম্মুখমুখী বিক্রিয়া বেশি হবে। আর যখন দুই পাশে সমান অণু, মানে ওরও দুইটা, চাপ বাড়াইলে দুইজনেরই সমান সংঘর্ষ হবে, ও সামনে যাবে ও পিছে যাবে, মানে সমান ভাবে যাবে, মানে আলটিমেটলি চাপ বাড়াই বা চাপ কমাই কোনো ইফেক্ট হবে না, একই কাজ করবে, এজন্য এখানে চাপের কোনো প্রভাব নাই। ক্লিয়ার ব্যাপারটা? এবার বলো সবাই। এবার ক্লিয়ার না? আলহামদুলিল্লাহ, ওকে, ভেরি গুড। আচ্ছা নাইস, চলো এবার তাহলে একটু সামনে চলে যাই ভাইয়া। তাহলে কি সাম্য অবস্থায় কোনো ইফেক্ট নেই? না, এই লাস্টেরটার ক্ষেত্রে ইফেক্ট নেই। হ্যাঁ, আচ্ছা চলো একটু সামনের দিকে আগাই। এবার হচ্ছে বিক্রিয়ার গতির উপর ঘনমাত্রার প্রভাব। আচ্ছা তাহলে আবার বিক্রিয়াটা লিখে আসো। বিক্রিয়ক উৎপাদ, হ্যাঁ, এখন বিক্রিয়ক থেকে উৎপাদে গেলে এই হারকে আমরা বলি সম্মুখমুখী বিক্রিয়ার হার, উৎপাদ থেকে বিক্রিয়কে গেলে এটাকে আমরা বলি পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। আচ্ছা আবার এটা তো একটা পাত্রে, একটা নির্দিষ্ট পাত্রে মানে কাজটা বিক্রিয়াটা করা হয়, তার মানে পাত্রের যে আয়তনটা এটা থাকে ফিক্সড,
এটা থাকে ফিক্সড। হ্যাঁ, আবার ঘনমাত্রা সি ইকুয়াল টু কি, ঘনমাত্রা ইকুয়াল টু আমরা কি জানি, মোল বাই আয়তন না। এখন আয়তন যদি ফিক্সড হয় আমরা কি বলতে পারি, ঘনমাত্রা সমানুপাতিক মোল। এর অর্থ কি, ঘনমাত্রা বাড়ালে মোল সংখ্যা বাড়বে, মানে সংঘর্ষ বাড়বে, শেষ। এইবার আসো অ্যান্সার দিই। ধরো আমি ঘনমাত্রা অফ বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইছি। বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ানো মানে কি, পাত্রের আয়তন তো আর বাড়া নাই, বাড়ছে কি মোল। মোল যত বাড়বে তাদের মধ্যে সংঘর্ষ তত বাড়বে, সংঘর্ষ বাড়লেও কোথায় চলে যাবে, সামনে। তার মানে বিক্রিয়া চলে যাবে সামনে, তত বেশি সামনে যাবে। ঠিক আছে, ঠিক তেমনি আমি যদি উৎপাদের ঘনমাত্রা বাড়াই দিই, এটার অর্থ কি, পাত্র তো ফিক্সড, তার মানে উৎপাদের মোল বাড়তেছে মানে সংঘর্ষ বাড়বে, তার মানে আবার পিছন দিকে আসতে যাবে, তার মানে বিক্রিয়া পশ্চাৎমুখী বিক্রিয়া হার বেড়ে যাবে। ক্লিয়ার ব্যাপারটা সবাই? চ্যাট বক্সে একটু জানাই দাও তো কষ্ট করে। ও থ্যাংক ইউ রাত ভাইয়া। আচ্ছা সবাই বুঝতে পারছি না, ভেরি গুড, থ্যাংক ইউ। সহজ, এগুলো একদম সহজ। এইবার আরেকটা ইফেক্ট আছে, বিক্রিয়ার হার বা হার ধ্রুবকের উপর তাপমাত্রা, ওটা আমরা পরে পড়বো। তার আগে আমরা এটা পড়ি, বিক্রিয়ার গতির উপর প্রভাবক। হ্যাঁ, প্রভাবকের কাজ, কারো কম আরো বেশি হইলে কি হবে, না না কারো কম কারো বেশি না তো ভাইয়া, একটার কমাইলে আরেকটা তো এমনি বেশি। ব্যাপারটা চিন্তা করো, ও কাছে 5 টাকা আছে, ওর কাছে 5 টাকা আছে, আমি যদি ওর একটু কমাই দিই, 4 টাকা করে দিই, তার মানে ও বেশি না। তো আলটিমেটলি ওইভাবেই চিন্তা করো, একটা কমাইলে আরেকটা বাড়বেই। সো দুই পাশে সমস্যা শুরু হবে আর কি। হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছো রুয়াদ? আচ্ছা এটা গেল। এবার দেখো বিক্রিয়ার গতির উপর প্রভাবকের প্রভাব। তোমরা কি মনে আছে সক্রিয়ণ শক্তি পড়াইছিলাম ভাইয়া? সক্রিয়ণ শক্তির কথা হোপফুলি তোমাদের সবার মনে আছে, তাই না? এই পাশে ছিল হচ্ছে শক্তি, এই পাশে ছিল হচ্ছে সময় বা বিক্রিয়ার অক্ষ যেটাকে বলি আমরা। আর ধরো আমরা এখানে তাপ উৎপাদী বিক্রিয়াটা ধরো আঁকি। হ্যাঁ, সে ফর এক্সাম্পল এটার নাম দিয়েছিলাম বিক্রিয়ক, আর এখানে যেটা নাম দিয়েছিলাম এটার নাম দিয়েছিলাম উৎপাদ। আচ্ছা, তারপর আমরা কি করেছিলাম, বিক্রিয়ক থেকে একটা বিক্রিয়া হয়ে সেটা উৎপাদে চলে গেছে, এরকম একটা বিক্রিয়া দেখাইছিলাম তোমাদেরকে, তাই না? আচ্ছা, তো খেয়াল করো কি বলছিলাম, বিক্রিয়ক থেকে, এই যে বিক্রিয়কের এই পয়েন্ট থেকে উৎপাদের এই পয়েন্ট পর্যন্ত যে শক্তি লাগে এক্সট্রা, সেটাকে আমরা বলতেছি কি, ইএ বা সক্রিয়ণ শক্তি, ইএ বা সক্রিয়ণ শক্তি বলতেছি। আর এই পজিশনটাকে আমরা বলতেছি সক্রিয়ণকৃত জটিল অবস্থা। ঠিক আছে, আচ্ছা প্রভাবক করেটা কি আসলে? হ্যাঁ, প্রভাবক করে কি, আচ্ছা মাহফুজ কি, যেমন শক্তি দিলে রিঅ্যাকশন করতে সক্ষম হয় তাকে সক্রিয় শক্তি বলে। গুড। বিক্রিয়কের ঘনমাত্রা লঘু করলে পশ্চাৎমুখী বেগ বাড়বে নাকি কমবে? আচ্ছা বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইছো, তাহলে বিক্রিয়কের অণু কমছে, ফাহিম? হ্যাঁ, তাহলে তো উৎপাদের অণু বেড়ে গেছে না টেকনিক্যালি, তাহলে উৎপাদের অণুদের মধ্যে সংঘর্ষ বাইরে যাবে, তাহলে ওইটা আবার পিছনের দিকে আসতে থাকবে। ঠিক আছে, ফাইন, অ্যান্সার পাইছো। পশ্চাৎমুখী বেগ তাহলে বাড়বে। ওকে, আচ্ছা তাহলে দেখো এখন ঘটনা হয়েছে কি, আমি ধরো ধনাত্মক প্রভাবক দিলাম। হ্যাঁ, ধনাত্মক প্রভাবক মানে বিক্রিয়ার গতি বাড়াবো, তখন কি হবে জানো, ও সক্রিয়ণ শক্তিটাকে কমাই দিবে। সক্রিয়ণ শক্তি এই যে দেখো, এখন নতুন সক্রিয়ণ শক্তি দেখো এইটুক, যখন আমরা কি দিলাম, ধনাত্মক প্রভাবক দিলাম, ও সক্রিয়ণ শক্তির মান কমাই দিবে, ধনাত্মক প্রভাবক। এখন ধরো বিক্রিয়ার গতি ফাস্ট করতে হয়েছে আর কি, তাই কমাই দিছে। এখন ধরো না, তুমি বলছো না বিক্রিয়ার গতি আমি স্লো করতে চাই, স্লো করতে চাই, তখন সে কি করবে, ঋণাত্মক প্রভাবক দিলাম আর কি। হ্যাঁ, এখন দেখো বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি দেখো কত বেশি, এই সক্রিয়ণ শক্তি কোথায়, যখন আমি কি দিলাম, ঋণাত্মক প্রভাবক দিলাম, তখন হলো আমার এই কাজটা হইলো। তো বেসিক ব্যাপারটা কি আসলে বলো তো, ঋণাত্মক প্রভাবক সক্রিয়ণ শক্তি বাড়া দেয়, ধনাত্মক প্রভাবক সক্রিয়ণ শক্তি কমায় দেয়, মানে ওরা সক্রিয়ণ শক্তির মানটা নিয়ন্ত্রণ করে। তার মানে প্রভাবক আসলে করে কি, প্রভাবক সক্রিয়ণ শক্তি বৃদ্ধি করে, অর সক্রিয়ণ শক্তি হ্রাস করে, মানে বিক্রিয়ার হার বাড়ায়
অথবা বিক্রিয়ার হার কমায়। হ্যাঁ, বিক্রিয়ার হার বাড়ায় অথবা বিক্রিয়ার হার কমায়, যে কোনো একটা। মানে সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়ার মানে হচ্ছে বিক্রিয়ার হার ওভারঅল বাড়া, পশ্চাৎমুখীটা বাড়া মানে বিক্রিয়ার হার কমা। ঠিক আছে, এই যে কোনো একটা করে আর কি। তো প্রভাবক নিয়ে কথা বলবো একটু পরে। ধরো ভাইয়া, বিক্রিয়ককে এই সক্রিয় স্টেটে যাওয়া লাগে কেন? মানে বিক্রিয়া যোগ্যতা কেন লাগে? ডিরেক্ট বিক্রিয়া করতে পারে না? না, আজকে ক্লাসটা লেন্দি না, ছোট আছে। আচ্ছা রুয়াদ, ভালো একটা প্রশ্ন করছো। বিষয় হইলো, মনে করো সব বিক্রিয়কে যদি বিক্রিয়া অংশগ্রহণ করে তাহলে তো কি হবে? মানে একটা একটা ছোট্ট সিম্পল উদাহরণ দিই। ধরো আমরা 10 জন আছি, আমরা 10 জন সিনেপ্লেক্সে ছবি দেখতে যাব। এখন সবার কাছে তো সমান টাকা থাকবে এরকম না। ধরো আমার কাছে খুব কম টাকা, স্বল্প টাকা আছে, কিন্তু তোমাদের কাছে অনেক টাকা আছে। হ্যাঁ, এখন আমরা 10 জনের মধ্যে 3 জনের অনেক বেশি টাকা আছে, তারা 3 জন ভিআইপি তে দেখবে। আবার যাদের একটু মিডিয়াম অ্যামাউন্টের টাকা আছে তারা ধরো ভালো মোটামুটি একটা ডলবি সাউন্ড রুমে দেখবে। আর আমার মতো, আমার কাছে ধরো অল্প টাকা আছে, আমি দেখবো একটা নরমাল রুমে দেখবো। হ্যাঁ, কিন্তু তাহলে ব্যাপারটা কি হলো বলো তো? একটা জায়গায় যাইতে কিন্তু মিনিমাম একটা এন্ট্রি ফি লাগতেছে, তাই না? এন্ট্রি ফি লাগতেছে। এখন আমি যদি কোনোভাবে, ধরো আমার ওখানে লোক আছে পরিচিত, আমি তার সাথে একটু কথাবার্তা বলে গোষ্ঠুস খাওয়ানো লাগে নাই, সে আমার অটোমেটিকলি ডিসকাউন্ট দিল যে না, আপনার ডিসকাউন্ট দিয়ে দিলাম, আপনি এখন প্রিমিয়ামে বসে ছবি দেখেন। তখন কি হবে? তখন 10 জনই প্রিমিয়ামে দেখতে পারবো না যদি ডিসকাউন্ট দিয়ে দেয়। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে ওই যে ওইটাই, ওই ডিসকাউন্টটা হলো প্রভাবক। আমরা কি দেখি না যে একটা কিনলে একটা ফ্রি, এই লোভে পড়েও কিনি যেটা আমরা জীবনে ব্যবহার করবো না। এরকম কিন্তু আমরা করি, বহুত করি, তোমরাও করো, আমিও করি। ধরো একটা জিনিস আছে বাজারে দেওয়া, একটা কিনলে একটা ফ্রি, আমার জীবনও লাগবে না ওই জিনিস, তাও আমি কিনি, লেখা আছে তাই, প্রভাবক। ব্যাপারটা অনেকটা ওরকম, যে একটা বিক্রিয়া অংশগ্রহণ করতে গেলে ন্যূনতম কিছু শক্তি লাগে। এখন আমি যদি প্রভাবক ব্যবহার করি তখন কি হয়? শক্তির মাত্রাটা কমায় দেয় অথবা শক্তির মাত্রা বাড়ায় দেয়। ধরো এখন একটা বিক্রিয়া আছে, ধরো সে ফর এক্সাম্পল করবো, পারমাণবিক চুল্লির বিক্রিয়া হইতেছে, অনেক বিক্রিয়া বেগ বেড়ে গেছে, একটু পরে ফাটবে। এখন তুমি কি দিবা, ধনাত্মক প্রভাবক দিবো এখানে? তাহলে কি হবে? আরো ফেটে যাবে। তুমি তখন কি দিবা? ঋণাত্মক প্রভাবক, মানে স্লো করে দিবো বিক্রিয়াটাকে। তাহলে আস্তে 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 আবার ঠান্ডা হয়ে যাবে। এটাই এটাই বিক্রিয়া। হ্যাঁ, আমরা দেখবো আস্তে আস্তে। ওকে, ব্যাপারটা কি সবাই বুঝছো? বলো। অ্যাক্টিভেশন এনার্জি সবসময় নিজের মান, ঠিক আছে? অ্যাক্টিভেশন এনার্জি নিজের মান। থ্যাংক ইউ নাফিস ভাই। অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয় শক্তি তাদের নিজেদের মান, ঠিক আছে? এটা একটা ফিক্সড মান। কিন্তু ওই যে ব্যাপারটা অনেকটা এরকম, ধরো আমি হাঁটতেছি হাঁটতেছি আর হাঁটতে পারতেছি না, তো হঠাৎ করে আমি কি করলাম? একটা রিক্সা ডাক দিলাম, রিক্সা ডাক দিয়ে একটা জায়গায় চলে গেলাম। তাহলে এই যে রিক্সা যে আমার হেল্প করলো ওই জায়গায় যাইতে, তাড়াতাড়ি যাইতে, তাহলে রিক্সাটা হলো প্রভাবক। আবার ধরো আমি একটা জায়গায় যাবো, আমি বাসে উঠলাম, আমি হাইটায় তার আগে যাইতে পারতাম কিন্তু জ্যামের ঠেলায় আর যাইতে পারতেছি না, তাহলে এটা ঋণাত্মক প্রভাব হিসেবে কাজ করলো। আমি বাস থেকে নামতে পারতেছি না, কারণ টাকা তো দিয়ে দিছি। এই আর কি ব্যাপারটা। হ্যাঁ, ওভারঅল। আচ্ছা, ওকে ওকে। সো দেখো, এটা হচ্ছে মোটামুটি বিক্রিয়ার গতির উপর প্রভাবকের প্রভাব। তো মেইন কথা কি, প্রভাবক কি করে? প্রভাবক, ধরো আমি বিক্রিয়ার গতি অনেক ফাস্ট করতে চাই, তখন আমার কি প্রভাবক দিতে হবে? ধনাত্মক প্রভাবক। তার মানে ধনাত্মক প্রভাবকের কাজ কি? সে বিক্রিয়ার গতি বৃদ্ধি করে। ঋণাত্মক প্রভাবকের কাজ কি? সে বিক্রিয়ার গতি স্লো করে দেয়। ধরো কোনো বিক্রিয়া আমার স্লো করা দরকার, তখন আমি কি দিব? ঋণাত্মক প্রভাবক দিব। তাহলে প্রভাবক আসলে করেটা কি? প্রভাবক হচ্ছে সক্রিয় শক্তির মান কমায় অথবা বাড়ায়। সক্রিয় শক্তির মান কমায় অথবা বাড়ায়, এটা কিন্তু খুব ভালো একটা এমসিকিউ, প্রচুর আসে। যে সক্রিয় মানে প্রভাবক করে কি? প্রভাবক হচ্ছে বিক্রিয়ার গতি নিয়ন্ত্রণ করে কিভাবে? এই যে প্রভাবক মানে সক্রিয় শক্তি বাড়ায় অথবা কমায়। ঠিক আছে, এবার চলো প্রভাবক নিয়ে একটু পড়াশোনা করি। হ্যাঁ, সবাই একটু বুঝছো না মোটামুটি একটা আইডিয়া? চলো প্রভাবক পড়াই, তারপর বুঝি। না রে ভাইয়া, মাহাদি এখন আর দেখবো না ওইটা। আচ্ছা, তো চলো একটু সামনে যাই। প্রভাবক কি একটু পড়ি। হ্যাঁ, প্রভাবক পড়ার আগে একটা গল্প শোনাই তোমাদের সবাইকে। হ্যাঁ, দেখি ইয়া করতে পারো কিনা, রিলেট করতে পারো কিনা। ধরো তুমি দাঁড়ায় আছো এখানে, তুমি উদ্ভাসের রেজাল্ট দিছো তোমার, তুমি 10-এর মধ্যে 5 পাইছো কোন একটা পরীক্ষায়। এখন তুমি জন্মের মতো ভয় পাও, ধরো সে ফর এক্সাম্পল অনেকে বাবাকে ভয় পায়, মাকে ভয় পায়, ধরলাম তুমি তোমার মাকে ভয় পাও। হ্যাঁ, তোমার আম্মা দাঁড়ায় আছে, মনে করো উনি এখন সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থা মানে এখনো পুরোপুরি খেপে নাই, আর একটু বেগ হইলে খেপা যাবে, খেপা পিটান শুরু করবে, আর নইলে ঠান্ডা হয়ে যেতে পারে। যদি তুমি মাফ চাইয়া ফেলো তাহলে ঠান্ডা হয়ে যাইতেও পারে। বাট তুমি যুক্তি দিতেছো না, উদ্ভাসের প্রশ্ন কঠিন হয়, ব্লা 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 ব্লা। আন্টি বলতেছে হ্যাঁ, তো অন্য বাচ্চারা ভালো নম্বর পায় না, এরকম তর্ক চলতেছে আর কি, একটা সাম্যাবস্থা চলতেছে। ঠিক আছে, ঠিক এই অবস্থায় তোমাদের প্রিয় একটা আন্টি চলে আসলো পাশের বাসার। আন্টি এসে বললো, ভাবি কি হয়েছে, আপনি এরকম অবস্থায় কেন আছেন? বললো যে আমি এত কষ্ট করি, বাট ও তো ভালো নাম্বার পায় না। তো উনি তখন বললো, আমার দাদার ফুপার নানার ছেলের খালাতো ভাইয়ের মেয়ের 10-এ 10 পাইছে, 11 পাইছে বলতো, বাট এটা তো সম্ভব না, এই জন্য বলছে 10-এ 10 পাইছে।
বা বলতেও পারে যে গুড হ্যান্ডরাইটিং এর জন্য 1 বেশি পেয়েছে। অনেক আজগুবি কথা বলে। এখন বলো তো তোমার আম্মার অবস্থা কি? সে কি সাম্যাবস্থায় আছে নাকি রাগের অবস্থায় আছে? কোনটা? বলো। আচ্ছা। দিব সব উদাহরণ দিব রাত। একটু ওয়েট করো। এখন রাগের অবস্থায় চলে গেছে, তাই না? আচ্ছা, তাহলে তোমার আম্মার কিন্তু এখন বিক্রিয়া বাইরে গেছে। তাহলে তোমাকে এখন মাইর হবে। আর কোনো কথা হবে না। তাহলে এই যে মাইরের যে বিক্রিয়াটা, এটা সম্মুখমুখী বিক্রিয়া। বেড়ে গেল না? তাহলে তোমার আম্মার জন্য উনি কি হিসেবে কাজ করতেছে? ধনাত্মক প্রভাবক। মানে বিক্রিয়ার গতি বাড়ায় দিল। আচ্ছা, ঠিক আছে। আর তোমার যে একটা সুযোগ ছিল ক্ষমা চাওয়ার, এই সুযোগ কিন্তু এখন আর নাই। শেষ। যা ড্যামেজ হওয়ার হয়ে গেছে। তাহলে তোমার জন্য উনি কি হিসেবে কাজ করতেছে? ঋণাত্মক প্রভাবক বা নেগেটিভ। তোমার কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে। তোমার পশ্চাৎমুখী বিক্রিয়া হার কমে গেছে। এখন আর মাফ চাইতে পারতেছো না, তুমি বলতেই পারতেছো না, কিছু বলার আগে গালি খাইতেছো। আচ্ছা, এই অবস্থা চলতেছে। হ্যাঁ, একটু পরে ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্সে আসার আগে আমি আগে একটু কয়েকটা কথা লিখে ফেলি। তাহলে প্রভাবক কাজের ধরন অনুযায়ী, কাজের ধরন অনুযায়ী আমরা 2 প্রকার এখন আপাতত পড়লাম। একটা পড়লাম হচ্ছে ধনাত্মক প্রভাবক, আর একটা পড়লাম ঋণাত্মক প্রভাবক। আরো আছে, আসতেছি, আস্তে আস্তে সব পড়াবো। এরকম অনেকগুলো আছে। আচ্ছা, তো এরকম এরকম অবস্থা চলতেছে। এমন টাইমে এই মারামারি মাঝখানে হঠাৎ করে তোমার ছোট ভাই আসলো। ছোট ভাই বা ছোট বোন, ওরা তো দুষ্ট হয় একটু। ওরা এসে বললো যে আম্মু, আপু তো আমাকে একদিন মাইর দিছিল হুদাই, মানে এটা কোনো কারণ নাই, এমনি এসে বলতেছে। তো এখন বলো তো আন্টির রাগ কি আর বাড়বে নাকি কমবে? বলো। এখন কি তোমার আম্মুর রাগ আরো বাড়বে নাকি কমবে? হুদাই তোমার ভাই এসে এমনি বললো, হ্যাঁ আম্মা আমার মারছিল একদিন, ওরা কিছু বলো, আরো বাড়বে, তাই না? আচ্ছা, তাহলে টেকনিক্যালি তোমার ভাই করলো কি? এই পাশে পাশে আন্টির হেল্প করলো না? এই পাশে পাশে আন্টির হেল্প করলো না? আচ্ছা, তাহলে প্রভাবককে হেল্প করে বা প্রভাবকের কাজ নষ্ট করে দেয়। হ্যাঁ, হেল্প করে বা প্রভাবকের কাজ নষ্ট করে দেয়, এরকম 2 ধরনের জিনিস আছে। একটা হচ্ছে প্রভাবক সহায়ক, যেটা তোমার ছোট ভাই করলো। আরেকটা হচ্ছে প্রভাবক বিষ, যেটা একটু পরে তোমার আব্বা করবে। তোমার আব্বা অফিস থেকে আসছে সারাদিন পরে, আইসা দেখে ঘরে চিল্লাচিল্লি, বলে হ্যাঁ তুমি আমার ছেলে বা মেয়ের উপরে বকতেছো কেন? এই বয়সে ছেলে মেয়েদের উপরে বকতে হয় না, এটা ঠিক না, বইকো না। তাহলে এই কাজটা করার মাধ্যমে উনি কি করলো? পাশের বাসায় যে আন্টি কাজ করছিল তার কাজটা উনি কি করে দিল বলতো? নষ্ট করে দিল না? বন্ধ করে দিল না? তার কাজটা অফ করে দিল। তাহলে তোমার আব্বা হচ্ছে প্রভাবক বিষ, মানে কাজটা বন্ধ করে দিল। আচ্ছা, আরো আছে, আরো আছে। এবার ঠান্ডা মাথায় দেখো, হ্যাঁ কি হয়েছে। তুমি এরপর কি করলা? তুমি এরপর তোমার রুমে চলে আসলা। তোমার রুমে এসে তোমার অনেক রাগ, তুমি তোমার নিজের যে ছোট ছোট জিনিসপত্র আছে এগুলো ভাঙা শুরু করলা, ভাঙচুর শুরু করলা। মানে নিজেই নিজের জিনিসের ক্ষতি করতেছো। যে নিজেই নিজের বিক্রিয়া প্রভাবক হিসেবে কাজ করে তাকে বলা হয় স্বপ্রভাবক। স্বপ্রভাবক। তাহলে তুমি তুমি নিজেই নিজের বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করতেছো। আর একটু পর পর ভাবতেছো তোমার আম্মুর কথা বারবার। মানে মনে করো তোমার যখন রাগ ঠান্ডা হয়ে যায়, তোমার আম্মুর কথা তোমার মনে পড়তেছে, যে আমারে মারলো কেন, আমার এটা বললো কেন, কেন এটা করলো। ধরো একটু ঠান্ডা হয়ে গেছো, ভাঙচুর করে আবার মনে পড়লো আম্মুটা বলছে, আম্মু কেন এটা বললো, এরকম করতেছো। দেখো তোমার আম্মা কিন্তু এখানে নাই। তোমার আম্মার ইনফ্লুয়েন্স, তোমার আম্মার ইনফ্লুয়েন্সের কারণে তুমি ভাঙচুর করতেছো, মানে বিক্রিয়া করতেছো। যদি কারো ইনফ্লুয়েন্সে বিক্রিয়া হয় তাকে বলা হয় আবিষ্ট প্রভাবক। তাকে বলা হয় আবিষ্ট প্রভাবক। তাকে বলা হয় কি? আবিষ্ট প্রভাবক। আচ্ছা, এইবার আরেকটা ছোট্ট বিষয় কাজ করতেছে, খেয়াল করে দেখো। এইবার আরেকটা বিষয় হচ্ছে দশা অনুযায়ী, দশা অনুযায়ী প্রভাবকের কাজ করার ক্ষমতা 2 প্রকার। একটা হচ্ছে সমসত্ব, আর একটা হচ্ছে অসমসত্ব। এটা আবার কি বুঝাই? দেখো, তুমি হইলা বিক্রিয়ক, একটা মানুষ। তোমার আম্মা হইলো উৎপাদ, একটা মানুষ। আর তোমার পাশের বাসার আন্টি, বা একটু উল্টা লিখছি, ওয়েট, হ্যাঁ, তুমি হইলা উৎপাদ, তোমার আম্মা হইলো বিক্রিয়ক, আর তোমার পাশে পাশের আন্টি হলো প্রভাবক। 3 জনই তো মানুষ, একই দশায় আছো। এটাকে বলবো সমসত্ব প্রভাবন। মানে বিক্রিয়ক, উৎপাদ, প্রভাবক 3টা যদি একই দশায় থাকে তখন তাকে বলবো সমসত্ব প্রভাবক। যদি ধরো সে ফর এক্সাম্পল পাশের বাসার আন্টি আসে নাই,
এর মাঝখানে তোমার মোবাইল বাজে উঠছে, হ্যাঁ, তোমার বিখ্যাত মোবাইল বাজে উঠছে, পড়াশোনাও করো না, মোবাইলও চালাও, তো আম্মা তো আরো বকবে। কিন্তু মোবাইল তার মানুষ না, বিক্রিয়ক উৎপাদ মানুষ, তার মোবাইলটা একটা জড় পদার্থ। তার মানে বিক্রিয়ক উৎপাদ আর প্রভাবক তিনটা যদি একই দশায় না থাকে তখন তাকে আমরা বলবো অসমসত্ব প্রভাবন। এটাই হচ্ছে প্রভাবকের জ্ঞাতি গোষ্ঠী। ওকে, একটু দম নেই। মোটামুটি গল্প বুঝছো, জীবনের সাথে রিলেটেবল, বলো বাস্তবমুখী গল্প। যাক আলহামদুলিল্লাহ, জিনি ভেরি গুড। বাস্তবমুখী গল্প তো, এই জন্য এটা কখনো ভোলার কথা না ইনশাল্লাহ। মানে আমার লাইফেও হয়েছে, তোমাদের লাইফেও হয়, রেগুলারই হয়। আচ্ছা, ওকে, আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তো চলো আমরা হচ্ছে, থ্যাংক ইউ ভাই। দশা মানে হচ্ছে অবস্থা, ধরো কঠিন তরল বায়বীয়, এটা একটা দশা, হ্যাঁ, এটার কথা বলছি আর কি। হ্যাঁ, আচ্ছা, আজকেই হয়েছে, আয় হায় রে, কত কষ্ট রে। কোনো সমস্যা নেই ভাইয়া। আচ্ছা, ওকে। আব্বু বকা দেয়, ওই তো মানে আব্বু বা আম্মু, মানে সাধারণত কি হয়, আব্বুরা বকা একটু কম দেয়, কারণ আব্বুরা বেশিরভাগ সময় চাকরি বাকরিতে ব্যস্ত থাকে। আম্মারাই যেহেতু বেশি আদর করে, বেশি বকাও দেয় আম্মারা। হ্যাঁ, এই আর আব্বারা হলো যে ফাইনাল বকাটা দেয়, ধরো অনেকদিন কিছু বলতেছেন হঠাৎ করে একদিন ধরে, তো ওইটা আব্বারা দেয় আর কি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, তোমারটা উল্টা। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তো চলো আমরা একটু সামনের দিকে যাই। হ্যাঁ, এটা এটা কম বেশ। শোনো, আব্বা আম্মা বকা দেখ বা না দেখ, আব্বা আম্মা কিন্তু তোমার সবচেয়ে আপন মানুষ, এবং তারাই তোমাদেরকে অ্যাকচুয়ালি আদর করে, এবং তারাই তোমার সবচেয়ে বেশি, মানে তুমি যতই বিপদে পড়ো তারা কখনো তোমার ছেড়ে যাবে না। সবকিছু ছেড়ে যাবে, এই ইন্টারনেটও তোমাকে ছেড়ে যাবে, কিন্তু তোমার বাপ মা কখনো তোমার ছাড়বে না। সবসময় বাপ মার সম্মান করবা, শ্রদ্ধা করবা, ভালোবাসবা, কারণ তাদের উপরে কেউ নাই, এটা সবসময় মাথায় রাখবা। না, অবশ্যই উপরে আল্লাহ আছে, তারপর তাদের উপরে কেউ নাই, ঠিক আছে? আচ্ছা, তো চলো এখন আমরা সামনের দিকে যাই। আল্লাহ যেখানেই থাকুক, মানে সবাই সুস্থ রাখুক, সবাই আব্বু আম্মুকে, এটাই দোয়া করি। নেক্সট টাইম থেকে ভালো না করলে আর পরে এটা সমস্যা নেই, এমনি বলে। হ্যাঁ, আচ্ছা, চলো আমরা একবার রিভাইজ দিই। হ্যাঁ, প্রভাবকের কাজের ধরন অনুযায়ী প্রভাবক 4 প্রকার। কি কি ভাইয়া? ধনাত্মক প্রভাবক মানে যে বিক্রিয়ার গতি বৃদ্ধি করে, ঋণাত্মক প্রভাবক যে বিক্রিয়ার গতি হ্রাস করে। হ্যাঁ, আর এটা হলো স্বপ্রভাবক। স্বপ্রভাবক মানেটা হচ্ছে, আচ্ছা একটা মিনিট, আচ্ছা, স্বপ্রভাবক মানেটা হচ্ছে যে নিজেই নিজের বিক্রিয়া মানে প্রভাবক হিসেবে কাজ করে। যেমন উদাহরণ হচ্ছে, ধরো A প্লাস বি বিক্রিয়া করে তৈরি করছে সি প্লাস ডি। ধরো সি এর মধ্যে, সি নিজেই একটা প্রভাবক, হ্যাঁ, তো ও কি করবে, ও উৎপন্ন হওয়ার পরে নিজেই কি ওই বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করতে থাকবে না? মানে মজার ব্যাপার, মনে রাখবা, স্বপ্রভাবক কিন্তু উৎপাদে থাকে। এমন একটা প্রভাবক যে একটা বিক্রিয়ার উৎপাদ, সে উৎপন্ন হওয়ার পরে নিজেই প্রভাবক হিসেবে বিক্রিয়া আরো ফাস্ট করে দেয়, তাকে বলা হয় স্বপ্রভাবক। আর একটা আবিষ্ট প্রভাবক হচ্ছে অনেকটা মিউচুয়াল ফ্রেন্ডের মতো, বুঝাই। ধরো এ সি এর সাথে বিক্রিয়া করে, আবার এ বি এর সাথেও বিক্রিয়া করে, কিন্তু বি আর সি এর মধ্যে কোনো বিক্রিয়া হয় না, কিন্তু বি আর সি এর মধ্যে বিক্রিয়া হয় যখন এ উপস্থিত থাকে। তার মানে এটা কি মিউচুয়াল ফ্রেন্ড না? মানে যার উপস্থিতিতেই বিক্রিয়া হয়ে যায়, মানে ইনফ্লুয়েন্সার, হ্যাঁ, যার ইনফ্লুয়েন্সেই বিক্রিয়া হয়ে যায় তাকে বলা হয় আবিষ্ট প্রভাবক। তাকে বলা হয় কি ভাইয়া? আবিষ্ট প্রভাবক, ঠিক আছে? মানে যার উপস্থিতিতে আগে যারা বিক্রিয়া করে নাই তারাও বিক্রিয়া করে ফেলতেছে, তাদেরকে বলা হচ্ছে আবিষ্ট প্রভাবক। আর স্বপ্রভাবক কি? একটা বিক্রিয়ার উৎপাদ যে নিজেই প্রভাবক হিসেবে কাজ করে বিক্রিয়ার গতি বৃদ্ধি করে, তাকে বলা হয় স্বপ্রভাবক। আর প্রভাবক, শোনো, প্রভাবক তো ঠিক আছে, প্রভাবকের কাজকে আরো হেল্প করে যে, সে হইলো প্রভাবক সহায়ক। যেমন আয়রন মাঝে মাঝে থাকে, মলিবডিনাম থাকে, অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে, এরা আর কি প্রভাবক সহায়ক। আর প্রভাবক বিষ হচ্ছে যারা প্রভাবকের ক্রিয়া নষ্ট করে দেয়, যারা প্রভাবকের ক্রিয়া নষ্ট করে দেয় তাকে বলা হয় প্রভাবক বিষ। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওকে মাহফুজ, এটা এটা আমি প্ল্যান করছি যে তোমাদের যে আরো অন্যান্য চ্যাপ্টার যদি কোনো গ্যাপ ট্যাপ থাকে, আমি প্ল্যান করছি কি এই লেকচার গুলো শেষে একদিন পড়াবো, মানে এই অধ্যায় 4-5 শেষ করে একদিন দরকার বলে একটা এক্সট্রা ক্লাস নিয়ে পড়াবো ইনশাল্লাহ, ঠিক আছে? টেনশনের কোনো কারণ নেই, ভাইয়া তো আসছি ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তাহলে সবাই ক্লিয়ার না প্রভাবক সহ? একটু বলো তো ভাইয়া। আর ওই তো প্রভাবক, প্রভাবক, বিক্রিয়ক, উৎপাদ তিনজনে যদি একই দশায় থাকে, মানে তিনজনই কঠিন, তিনজনই তরল, তিনজনই বায়বীয় এরকম থাকে, তখন এটাকে বলবো সমসত্ব প্রভাবন। আর যদি যে কোনো একজন অন্য দশায় থাকে তখন তাকে বলবো অসমসত্ব প্রভাবন। ক্লিয়ার না? ওকে, আলহামদুলিল্লাহ। বিক্রিয়ক না, বিক্রিয়ক ক্যাটালিস্ট হিসেবে কাজ করে না। আচ্ছা, তাহলে আমরা যেহেতু এই টপিকটা বুঝে গেছি আলহামদুলিল্লাহ, এটা নিয়ে আর কোনো টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা, প্রভাবক কিভাবে কাজ করে সেই জিনিসটা হয়তো একটু দেখাই।
আজান হয়তো দিয়ে দিছে, আমি আর 2-3 মিনিট সময় নিই, দেখাই দেন হচ্ছে আমরা একটা ব্রেকে চলে যাব, ঠিক আছে? আর 2-3 মিনিট সময় নিয়ে ব্রেক নিয়ে চলে যাব। ওকে, দেখো প্রভাবক, এই যে এই প্রভাবক যে কাজ করতেছে সেটা কিভাবে কাজ করে? দুই ভাবে কাজ করে। এক, অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে। দুই, অধিশোষণের মাধ্যমে। জিনিসটা কি বোঝাচ্ছি, টেনশনের কোনো কারণ নেই। দেখো অন্তর্বর্তী যৌগ, ধরো তোমার কাছে আছে সালফার ডাইঅক্সাইড, এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইডের উপস্থিতিতে হয়ে গেছে সালফার ট্রাইঅক্সাইড। আচ্ছা একটা হিন্ট দিই, দেখো এটা একটা গ্যাস, এটা একটা গ্যাস, এটা একটা গ্যাস, এটা একটা গ্যাস। বলো তো এটা কি টাইপের প্রভাবন? সমসত্ব না অসমসত্ব? চ্যাট বক্সে লেখো তো একটু কুইকলি। সমসত্ব, মানে সবগুলো যদি সমান থাকে সেটা। ধনাত্মক প্রভাব হচ্ছে ভাইয়া যে বিক্রিয়ার গতি বৃদ্ধি করে। হ্যাঁ, ধর একটা বিক্রিয়া স্লো যাইতেছে, আমি একটা প্রভাব দিলাম, তাড়াতাড়ি করে শেষ হয়ে যাবে। আর আরেকটা প্রভাবক আছে ঋণাত্মক প্রভাবক, সে কি করে একটা বিক্রিয়া অনেক তাড়াতাড়ি যেতেছে, আমার এটা আটকানো দরকার, এটা দিয়ে দিলে কি হবে, বিক্রিয়াটা স্লো হয়ে যাবে। এই তাসি, বুঝছো? আচ্ছা, এটা সমসত্ব প্রভাবন, ভেরি গুড, মাশাআল্লাহ, এই তো পারো। কিন্তু এই বিক্রিয়াটা আসলে এভাবে হয় না, দুইটা ধাপে হয়। একটা হচ্ছে স্টেপ 1, ফার্স্টে নাইট্রিক অক্সাইডটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। দেন স্টেপ 2, এই নাইট্রোজেন ডাইঅক্সাইডটা আবার সালফার ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করে, প্লাস নাইট্রিক অক্সাইড হিসেবে আলাদা হয়ে যায়। সো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে ও বিক্রিয়ার আগে যেমন ছিল বিক্রিয়া শেষেও কিন্তু তেমনই আছে, তাই না? তার মানে বিক্রিয়া আগে ও যেমন ছিল বিক্রিয়া শেষে তেমনই আছে, মাঝখান দিয়ে কি করছে, এই দুজনকে জোড়া লাগাই দিছে। তার মানে ও একটা প্রভাবক। ও প্রভাবকটা কিভাবে কাজ করলো? এই প্রভাবকটা অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে সেই প্রভাবন ক্রিয়াটা সম্পন্ন করলো। অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে সে প্রভাবন ক্রিয়াটা সম্পন্ন করলো। আরেকভাবে আছে, সেটা হচ্ছে অধিশোষণের মাধ্যমে। চলো অধিশোষণের মাধ্যমটা একটু দেখি। ধরো বিক্রিয়া তো একটা শিখছো যে CH2 ডাবল বন্ড CH2, CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে নিকেলের উপস্থিতিতে অলমোস্ট 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় CH3 তৈরি করে, মানে হাইড্রোজেন যুক্ত হয় আর কি। এই বিক্রিয়াটা কিভাবে হয় জানো? ধরো এটা হচ্ছে নিকেলের একটা মানে প্লেট, নিকেলের একটা প্লেট। তো CH2 যখন ওর সামনে আসে, ও কি করে, এই বন্ধনটা ভেঙে দেয়, ভেঙে দিয়ে একটা করে হাত ওর কাছে রেখে দেয়, আটকে রাখে। আবার হাইড্রোজেনের মধ্যেও যে বন্ধনটা থাকে, ও কি করে, এই বন্ধনটা ভেঙে দেয়, ভেঙে দিয়ে এই হাইড্রোজেন গুলাকে আলাদা আলাদা ভাবে এভাবে যুক্ত রাখে। তারপর কি করতেছে, অধিশোষণ মানে বুঝছো তো, মানে ও ওর প্লেটের মধ্যে ওদেরকে আটকায় রাখে, রেখে ওর তলের উপরের সাইড, মানে প্লেটের উপরের সাইডে এই দুইজনের মধ্যে আবার বিক্রিয়া করায় দেয়। তাহলে এই দুজনের মধ্যে বিক্রিয়া করলে কি তৈরি হলো, CH3, মাঝখানে একটা বন্ড আছে, আবার কি হইলো, CH3। এই দেখো, অধিশোষণ মানে তলের উপরিভাগে শোষণের মাধ্যমে তারা একটা বিক্রিয়া করায় দিল। এইভাবে হচ্ছে প্রভাবন ক্রিয়া কাজ করে। ক্লিয়ার সবাই? তাহলে প্রভাবন ক্রিয়া কিভাবে কাজ করে পারবো না? একটা হচ্ছে কি অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে, আরেকটা কি অধিশোষণের মাধ্যমে। সবাই কি বুঝতে পারছি? একটু চ্যাট বক্সে কষ্ট করে জানাবে। এরা আলাদা কেমনে হয়? চমৎকার কোশ্চেন। এরা ওই যে তাপমাত্রা দেওয়া লাগে 200 ডিগ্রি, তখন আলাদা হয়ে যায়। শেষ না। নেগেটিভ প্রভাবক প্রভাবক বিষ এক জিনিসটা। চমৎকার কোশ্চেন রাত। নেগেটিভ প্রভাবক যে সে বিক্রিয়ার গতিকে স্লো করে। এখন দেখো বিক্রিয়ার গতি এতই বেশি, নেগেটিভ প্রভাবকও স্লো করতে পারতেছে না। তাহলে কি নেগেটিভ প্রভাবকের পাওয়ার বাড়াইতে হবে ওর হেল্প করার জন্য, তখন মানে বা নেগেটিভ প্রভাবকের প্রভাবনটা বন্ধ করতে হবে। তখন আমরা প্রভাবক বিষ দিলে এই নেগেটিভ প্রভাবকটা বন্ধ হয়ে যাবে, বিক্রিয়া আরো দ্রুত আগে যাবে, এরকম আর কি। ওইটা একটা সাপ্লিমেন্টারি, আলাদা, ওইটা কোনো আলাদা প্রভাবক না। ওইটা হয় প্রভাবককে হেল্প করে অথবা প্রভাবককে ডিস্ট্রয় করে, ঠিক আছে? আর প্রভাবক বিক্রিয়াকে হেল্প করে, দুইটা দুই জিনিস রাত, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, দুইটাই আরেকবার বলবো, হ্যাঁ, কোনো সমস্যা না, দুইটাই আরেকবার বলবো, কোনো সমস্যা নেই ভাইয়া। হ্যাঁ, নিকেল বন্ড ভাঙতে হেল্প করে, আবার বন্ড গড়তেও হেল্প করে, দুইটাই করতেছে। আচ্ছা তাহলে দুইটাই আরেকবার বলি, ঠান্ডা মাথায় শোনো। এই প্রভাবকরা কিভাবে কাজ করে? দুই ভাবে কাজ করে, হয় অধিশোষণের মাধ্যমে অথবা অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে। অন্তর্বর্তী যৌগ কিভাবে গঠন করে? এই যে দেখো, এই প্রভাবকটা একটা বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে একটা অন্তর্বর্তী যৌগ গঠন করে, অন্তর্বর্তী যৌগ গঠন করে, গঠন করে ওই অন্তর্বর্তী যৌগটা পরবর্তীতে ফাইনাল বিক্রিয়া প্রদান করে। দেখো তো এইটাকে যদি একটু সুন্দর করে লেখো কি হবে দেখো তো, এটা এটা কাটা, এটা এটা কাটা, থাকলো কি SO2 প্লাস O2 SO3, দেখছো? তার মানে এই অন্তর্বর্তী যৌগটা সে গঠন করার মাধ্যমে দেখো এই বিক্রিয়াটা সম্পন্ন করায় দিল, ঠিক আছে? আরেকটা হচ্ছে এইটা, যে
অধিশোষণের মাধ্যমে। ধরো এই যে এটা নিকেল প্রভাবক, নিকেল কি করে তার যে তলটায় তলের উপরে সে ইলেকট্রন গুলাকে টান দেয় নিজের দিকে। এই যে এই বন্ধন গুলা তো ইলেকট্রনের জোড়া, তো এই একটা বন্ধন ভেঙে দেয়, ভেঙে দিয়ে ইলেকট্রন গুলাকে নিজের দিকে টান দিয়ে রাখে। ঠিক তেমনি হাইড্রোজেনের ইলেকট্রন গুলো নিজের দিকে টান দিয়ে রাখছে, পরে দুইটা ভিন্ন প্রজাতির ইলেকট্রনকে জোড়া লাগায় বন্ধন তৈরি করে আলাদা করে দেয়। এটাই এই তাপমাত্রা এই জিনিসটা করে, এটা বলে অধিশোষণ বা তলের উপর শোষণ। ঠিক আছে, ক্লিয়ার? এটা যে কারণটাই করতে পারে সাদিয়া, প্রভাবক বিষ নেগেটিভ পজিটিভ সব প্রভাবকেরই ক্রিয়া নষ্ট করতে পারে। সবাইকে বুঝতে পারছি? একটু চ্যাট বক্সে কষ্ট করে জানো, সবাই একটু কষ্ট করে জানো। ওকে, সবাই বুঝছো না? স্মরণেই কোনটা বোঝো নাই বলো বলো, একটু ব্রেকে চলে যাব। তার আগে একটু আচ্ছা ব্রেক দেই, তারপর আমি আরেকবার রিভিউ দিয়ে দিব। ঠিক আছে, একটা ব্রেক দিই। ঠিক আছে, এই তো আমাদের C28 পর্যন্ত শেষ, আমি এই পৃষ্ঠাতে রাখলাম, একটা ব্রেক দিই। এখন বাজে হচ্ছে 6:59, তো 7:10 শুরু করব একদম। হ্যাঁ, 7:10 পর্যন্ত ব্রেক, 7:10 আবার শুরু করবো আমরা ইনশাল্লাহ। ওকে, এই ফাঁকে নামাজ কালাম পরে আমরা আবার চলে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, একটা প্রশ্ন অবশ্যই অনন্য করো, আমি পরে অ্যান্সার দিয়ে দেবো, কোনো সমস্যা নেই।
ওকে, আমাদের ব্রেক টাইম শেষ। কি বলছে ভাই, আমি ডিসিপ্লিন করেছি আসে আচ্ছা ভাইয়া, ওই যে আর ইকুয়াল টু মাইনাস ডিসি বাই ডিটি দিয়ে করতে হবে ভাইয়া, মাইনাস ডিসি বাই ডিটি দিয়ে করতে হবে। আর হচ্ছে এই মলবল লিটার পার সেকেন্ড। আচ্ছা হ্যাঁ, প্রসেসটা একটু রং ভাইয়া, যেমনি করছে অমনি করলে আসলে ভালো হয়। কেপে গেছি কালকে ভাইয়া, মাহফুজ কেপে গেছি কালকে, কালকে মানে নেক্সট নেক্সট যেদিন ক্লাস হবে আর কি ইনশাল্লাহ, হ্যাঁ সেই দিন কেপে গেছি হবে। আচ্ছা, তো আমাদের ব্রেক টাইম ওভার। হ্যাঁ, তো চলো আমরা পড়াশোনা শুরু করি। ওকে, দেখো C29 রাসায়নিক সাম্যাবস্থা। আচ্ছা বলো তো, সাম্যাবস্থা কখন হয়? সম্মুখমুখী বিক্রিয়া হার আর পশ্চাৎমুখী বিক্রিয়া হার কেমন হইতে হয় বলো তো ভাই একটু। সমান হইতে হয়, তাই না? ভেরি গুড। সম্মুখমুখী বিক্রিয়া হার আর পশ্চাৎমুখী বিক্রিয়া হার সমান হইলে ওটাকে আমরা বলতেছি রাসায়নিক সাম্যাবস্থা। আচ্ছা গুড। তো এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে আমরা এখন আলোচনা করবো আস্তে আস্তে। রাসায়নিক সাম্যাবস্থার প্রমাণটা কি? আচ্ছা বলো তো, এটা কি গতিশীল অবস্থা নাকি স্থিতিশীল অবস্থা বলো তো? এটা কি গতিশীল অবস্থা নাকি স্থিতিশীল অবস্থা? গতিশীল, ডাইনামিক, তাই না? ওকে, তো দেখো এইটা তোমাদেরকে বুঝাই ঠান্ডা মাথায়। এটার কালার নাই, এটা বর্ণহীন। আয়োডিন হচ্ছে বেগুনি কালার। তো বিক্রিয়া করার পর এই গ্যাসটাও কিন্তু বর্ণহীন। তো এটা নিয়ে যখন পরীক্ষা তোমরা সামনে করবা ইনশাআল্লাহ, ল্যাবে ট্যাবে করবা, দেখবা হয় কি, তুমি যখন বর্ণহীন গ্যাসের সাথে বেগুনি গ্যাস মিশাও, শুরুতে মিশাও, ফার্স্টে তো এটা বেগুনি বেগুনি হয়ে থাকবে। তো যখন বিক্রিয়াটা হওয়া শুরু হবে, ধরো বিক্রিয়া ধরো কিছুক্ষণ যাওয়ার পরে কি হওয়া উচিত? বর্ণহীন হয়ে যাওয়া উচিত না? কারণ যেহেতু উৎপাদে পরিণত হচ্ছে সবকিছু, তাই না? বর্ণহীন হয়ে যাওয়ার উচিত, কিন্তু না। এই বিক্রিয়াটা তুমি অনেকক্ষণ পরে লক্ষ্য করবা হালকা বেগুনি ভাব একটা থেকেই যায়। তার মানে কি? তার মানে আয়োডিন ওখানে এখনো আছে। তার মানে এই সবাই ওখানে উপস্থিত থাকে, বাট আপাত দৃষ্টিতে দেখতে মনে হয় কি যে জিনিসটা থেমে আছে। যদি জিনিসটা থেমে থাকতো তাহলে তো বেগুনি আস্তে আস্তে কমে এক সময় অফ হয়ে যেত, এরকম তো না। ওইটা আসলে দেখতে মনে হয় থেমে আছে, কারণ কি আরএফ আর আরবি একদম সমান অবস্থায় আছে। ওই যে একটা গ্রাফ দেখেছিলাম না তোমাদেরকে, মনে আছে? এরকম করে বাড়তেছে, এরকম করে কমতেছে, তারপরে যে হার সমান হয়ে গেছে। এটা আজীবন চলতে থাকবে, হার সমান আজীবন চলতে থাকবে। তো এই যে হার যখন সমান হতে থাকবে, তখনই আর কি আমরা সব কালারের মিক্স দেখতে পারবো। আমাদের মনে হবে এটা একদম নিউট্রাল অবস্থায় আছে, কিছু হচ্ছে না, বাট না, আসে আলটিমেটলি কি হচ্ছে, একবার সম্মুখ বাড়তেছে, একবার পশ্চাৎ বাড়তেছে, একবার সম্মুখ বাড়তেছে, একবার পশ্চাৎ বাড়তেছে। মানে দুইটা কিন্তু আলটিমেটলি সমান অবস্থা বজায় রাখতেছে কন্টিনিউয়াসলি। এজন্য এটাকে আমরা বলতেছি রাসায়নিক সাম্যাবস্থা একটা গতিশীল বা ডাইনামিক অবস্থা। রাসায়নিক সাম্যাবস্থা একটা গতিশীল বা ডাইনামিক অবস্থা, ঠিক আছে? এটা আমরা বলি রাসায়নিক সাম্যাবস্থাকে। আচ্ছা ভেরি গুড, ফার্স্ট ক্লাসে বলছিলাম, ভেরি গুড, মাশাআল্লাহ। ওকে, লাশ হাতিলের নীতি বলো, কে কেমন পারো এটা? ভাই একবার, হ্যাঁ বলবো অবশ্যই। মানে এই জিনিসটা হচ্ছে, যদি এই বিক্রিয়া শুধু সামনের দিকেই যাইতো, এই বিক্রিয়া যদি শুধু সামনের দিকে যে থেমে যাইতো, তাহলে কি হতো? কালারটা বর্ণহীন হয়ে যেত, এরকম না? তো পাত্রে দেখা যাবে যে না, পাত্রটা হালকা হালকা বেগুনি বেগুনি কালারই থাকবে। মানে কি, বিক্রিয়াটা শুধু সামনে যায় থেমে থাকে নাই, ওইটা আবার পিছিয়ে আসতেছে, আবার সামনে যেতেছে, আবার পিছিয়ে আসতেছে, আবার সামনে যেতেছে। সো আলটিমেটলি কি হবে? ওভারঅল একটা সাম্যাবস্থা বজায় থাকবে। এটাই বলতেছি, সাম্যাবস্থা মানে কি, সবসময় একটা গতিশীল অবস্থা, মানে দুই পাশ থেকে বিক্রিয়ার হার সমান হইতেছে, এই জন্য কোনোটাই শেষ হয়ে যেতেছে না, কোনোটাই রয়ে যেতেছে না, এই আর কি। আচ্ছা হ্যাঁ, এই এসএসসি এর টপিক মনে রাখা করি। হ্যাঁ, এখানে একটা ভুলে গেছি, তেমন পারি না লাস্টে হাতে না নীতি। আচ্ছা হ্যাঁ, লাস্ট হাতে নীতি। আচ্ছা 10 এ ক্লিয়ার ছিল, অল্প অল্প মনে আছে মোটামুটি। আচ্ছা আজকে চেষ্টা করবো একদম ফুললি ক্লিয়ার করে দেওয়ার জন্য, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, সো চলো আমরা আস্তে আস্তে শুরু করি। লাস্ট হাতে নীতি কি করে আসলে? প্রথমে বিক্রিয়ার সাম্যাবস্থার উপর চাপের প্রভাব। আমরা কিন্তু অলরেডি চাপের প্রভাবের হালকা একটা হিন্ট পড়ে ফেলছি। এখন আমি 3টা বিক্রিয়া লিখবো, তোমরা ঠান্ডা মাথায় একটু দেখো আগে। আর কোনো কিছু না লেখা মানে ওগুলো কিন্তু গ্যাস, হ্যাঁ। এটা একটা, আচ্ছা এইভাবে মোটামুটি লিখলাম। এবার একটু খেয়াল করো সবাই, একটু খেয়াল করে দেখি। দেখো এই ক্ষেত্রে, এই সব ক্ষেত্রে আমার এন অফ উৎপাদ, উৎপাদের মোল সংখ্যা কত আছে? 2টা। এন অফ বিক্রিয়ক, বিক্রিয়কের মোল সংখ্যা আছে কত? 1 আর 3 4টা। তাইলে একটু চিন্তা করে দেখো তো, আমার ডেল্টা এন
ইকুয়াল টু কি এন অফ উৎপাদ মাইনাস এন অফ বিক্রিয়ক, মানে 2 মাইনাস 4 ইকুয়াল টু -2 যেটা লেস দেন 0। তার মানে ডেল্টা এন লেস দেন 0, মানে এই সব কেসের ক্ষেত্রে, বা এটাকে আরেকবার কি লেখা যায়, এন অফ বিক্রিয়ক গ্রেটার দেন এন অফ উৎপাদ। এইসব ক্ষেত্রে আমরা কি চিন্তা করতে পারি খেয়াল করো তো, আমরা যদি এই অবস্থায় প্রেসারটাকে বাড়াই, সামনে গেলে কি হয় ফরওয়ার্ড, পিছে গেলে হয় ব্যাকওয়ার্ড। এই অবস্থায় যদি প্রেসারটাকে বাড়াই, প্রেসার বাড়ালে কি হবে, আয়তন কমে যাবে। আয়তন কমে গেলে কি হবে, যাদের অণু বেশি তারা বেশি বেশি সংঘর্ষ করবে, উল্টা দিকে চলে যাবে। দেখো প্রেসার যদি বাড়াই, যাদের অণু বেশি তারা বেশি বেশি সংঘর্ষ করবে, উল্টা দিকে চলে যাবে। তাহলে এখানে সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়বে, মানে বিক্রিয়াটা চলে যাবে ফরওয়ার্ডে বা সম্মুখ দিকে। বিক্রিয়াটা চলে যাবে ফরওয়ার্ডে বা সম্মুখ দিকে, তাই না? ভেরি গুড, এই তো সম্মুখ দিকে চলে যাবে, গেল। আচ্ছা তাহলে এটা একটা কেস পড়লাম আমরা। এবার আরেকটা কেস পড়বো, আরেকটা কেস পড়বো। এটা ক্ষেত্রে খেয়াল করো, এন অফ বিক্রিয়ক কয়টা আছে, দুইটা। এন অফ উৎপাদ কয়টা আছে, দুইটা। তাহলে ডেল্টা এন কয়টা আছে, এন অফ উৎপাদ মাইনাস এন অফ বিক্রিয়ক, 2 মাইনাস 2 ইকুয়াল টু 0, মানে ডেল্টা এন ইকুয়াল টু 0। এটার অর্থ কি, এন অফ উৎপাদ ইকুয়াল টু এন অফ বিক্রিয়ক। এইসব কেসে আমি যতই চাপ বাড়াই না কেন, সংঘর্ষ সব জায়গায় সমানই হবে, তো কোনো ইফেক্ট হবে না। চাপ যত কমাই না কেন, সংঘর্ষ সব জায়গায় সমানই হবে, কোনো ইফেক্ট হবে না। তার মানে এখানে চাপের কোনো প্রভাব নেই, মানে নো ইফেক্ট, নো ইফেক্ট। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, এইটা, এটাতে খেয়াল করো, এন অফ বিক্রিয়ক কয়টা, 1 মোল, এন অফ উৎপাদ কয়টা, 2 মোল। তার মানে এন অফ উৎপাদ ইজ গ্রেটার দেন এন অফ বিক্রিয়ক, এটা আছে। অথবা ডেল্টা এন যদি আমরা লিখি, এন অফ উৎপাদ মাইনাস এন অফ বিক্রিয়ক ইকুয়াল টু 2 মাইনাস 1 ইকুয়াল টু 1, যেটা গ্রেটার দেন 0, মানে ডেল্টা এন গ্রেটার দেন 0। এইসব ক্ষেত্রে কি হবে, যদি আমি চাপ বাড়াই, চাপ বাড়াইলে কি হবে, যাদের অণু বেশি তারা সংঘর্ষ করবে। চাপ বাড়াই দিলাম, আয়তন কমে গেছে, অণু বেশি কোথায়, এখানে সংঘর্ষ হবে। সংঘর্ষ হলে এরা পিছে চলে আসবে। পিছে চলে আসে মানে কি, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন বাড়বে, মানে জিনিসটা ব্যাকওয়ার্ড বা পশ্চাতে যাবে, জিনিসটা ব্যাকওয়ার্ড বা পশ্চাতে যাবে। আর কমাইলে সামনে যাবে, এই আর কি। কনসেপ্টটা কি সবাই বুঝতে পারছি? চ্যাট বক্সে একটু বলো তো কষ্ট করে। না ওরকম কিছুই হয় না ভাই, এত ফিক্সড সিডনি, ইজি না? এভাবে ঠান্ডা মাথায় চিন্তা করবা, দেখবা সবসময় পারবা ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা, তাহলে চাপের প্রভাবটা আমরা বুঝছি। হ্যাঁ তাহলে চাপের প্রভাবটা যদি সামারি বলি, যখন ডেল্টা এন 0 তখন চাপের কোনো প্রভাব নাই। যখন ডেল্টা এন লেস দেন 0 মানে কি, মানে হচ্ছে বিক্রিয়কে অণু বেশি, তখন চাপ বাড়াইলে বিক্রিয়কে সংঘর্ষ বাড়বে, উৎপাদে যাবে, মানে সামনে যাবে। চাপ কমাইলে বিক্রিয়কে যাবে, শেষ। এটার ক্ষেত্রে কি, ডেল্টা এন যখন গ্রেটার দেন 0 মানে কি, উৎপাদের মোল বেশি, তাহলে চাপ বাড়াইলে উৎপাদ সংঘর্ষ করবে, বিক্রিয়কে যাবে, মানে পশ্চাতে যাবে। চাপ কমাইলে সম্মুখে যাবে, শেষ। শাকিল বুঝছো? আচ্ছা তাহলে হোপফুলি সবাই বুঝছি। হ্যাঁ ওকে, চলো একটু সামনের দিকে আগে। এখন হচ্ছে বিক্রিয়া সাম্যাবস্থার উপর ঘনমাত্রার প্রভাব, তাই না? N2O4 কারোর সাথে সংঘর্ষ করবে না, নিজেদের সাথে সংঘর্ষ করবে ভাইয়া। হ্যাঁ আমাদের মতো ব্রেক দেন ফিজিক্যাল ক্লাসে, হ্যাঁ একটা ব্রেক দিই, ছোটখাটো 5-10 মিনিট ব্রেক দিই। আচ্ছা N2O5 শোনো, N2O5 তো আর একটা না, ওরাও 4-5টা অণু আছে, ওরা নিজেদের মধ্যেই সংঘর্ষ করবে, এই আর কি। আচ্ছা এবার খেয়াল করো ঘনমাত্রার প্রভাব। সে ফর এক্সাম্পল যে কোনো একটা বিক্রিয়কের ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি, ধরো একটা বিক্রিয়া লিখি N2 + 3H2, এটা আমার খুব পছন্দের একটা বিক্রিয়া আর কি। হ্যাঁ 2NH3 লিখলাম। এখানে ব্যাপারটা হচ্ছে ওই যে আমরা পড়ছিলাম না, আয়তন তো ফিক্সড, আর ঘনমাত্রা ইকুয়াল টু কি N/V। তাহলে V যেহেতু ফিক্সড, তাহলে C সমানুপাতিক N। তাহলে ঘনমাত্রা যার বাড়াবো, মোল সংখ্যা তার বাড়বে, তার মানে সংঘর্ষ তার কি হবে, বাড়বে। সিম্পল। তাহলে দেখো তো, আমরা যদি ঘনমাত্রা অফ বিক্রিয়ক বাড়াই, বিক্রিয়কের ঘনমাত্রা আমরা যত বাড়াবো তাদের সংঘর্ষ তত বাড়বে, কারণ অণু বাড়বে, তত তারা সামনের দিকে যাবে, RF RB, তাই না? তত তারা সামনের দিকে যাবে, মানে ফরওয়ার্ডে যাবে। আর সি অফ উৎপাদ, উৎপাদের ঘনমাত্রা যদি আমি বাড়াই, উৎপাদের ঘনমাত্রা বাড়ানো মানে কি, ওদের মধ্যে অণু বাড়বে, সংঘর্ষ বাড়বে, তাহলে ওরা তত পিছনের দিকে আসবে, আরবি বেড়ে যাবে, মানে ব্যাকওয়ার্ডে আসবে। ঠিক আছে, এটা কি সবাই বুঝি? বলো চ্যাট বক্সে জানাই দাও কুইকলি, এটা সবাই বুঝি কিনা। সহজ, এটা সহজ।
থ্যাংক ইউ মাফরুহ ভাইয়া, ইনশাল্লাহ ইনশাল্লাহ থাকবো। আচ্ছা, থ্যাংক ইউ, তোমাদের এই অ্যাপ্রিসিয়েশন গুলাই আসলে হেল্প করে, আরো ভালো পড়াইতে ইচ্ছা করে। হ্যাঁ, সেই ক্ষেত্রে থ্যাংক ইউ। আচ্ছা, ব্যাকওয়ার্ড কখন হবে? ওই যে শোনো, তুমি খালি ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড চিন্তা করবে না, তুমি চিন্তা করবা কার ঘনমাত্রা বাড়াইছো। যার ঘনমাত্রা বাড়াবা, ধরো উৎপাদের ঘনমাত্রা বাড়াইছো, ওদের মধ্যে মারামারি বেশি হবে, তাহলে ও বিক্রিয়কে চলে যেতে যাবে, তাহলে কি পশ্চাৎ দিকে গেল না? এটাই ব্যাকওয়ার্ড। বুঝছো? রাইট, সিম্পল। তুমি জাস্ট নরমাল চিন্তা করবা, এরকম ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড চিন্তাই করার দরকার নেই। আচ্ছা, এটা গেল। এবার আসি সামনে। এবার বিক্রিয়া সাম্যাবস্থার উপর তাপমাত্রার প্রভাব। ঠিক আছে, যে কোনো টাইমেই কি চ্যাপ্টারের ঘনমাত্রার প্রভাব সেম? সব সময় বিক্রিয়াকের ঘনমাত্রার প্রভাব সেম, সব সময়। আচ্ছা, তো আমি হচ্ছে তোমাদেরকে 1 মিনিট একটা ব্রেক দিব, 1 মিনিট একটা ব্রেক দিব, একটা কারণ আছে। এই ফাঁকে তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে তাপ উৎপাদী আর এটা হচ্ছে তাপ হারি। এই দুইটার উপর তাপমাত্রা বাড়াইলে কমাইলে কি প্রভাব হইতে পারে একটু ভাবো তো, 1 মিনিটের জন্য ভাবো। কথার জন্য না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আবির, অবশ্যই যাওয়া যাবে, কেন যাওয়া যাবে না? জাস্ট এ বিট। দেখো আবির, একটু দেখতে থাকো, একটু exercise যেটা বলবো, অবশ্যই মাফরুহা, হ্যাঁ আমি চেষ্টা করব প্রতিটা পর্ব শেষে একটা এক্সট্রা ক্লাস নেওয়ার চেষ্টা করব, যাতে হচ্ছে তোমাদের কোনো প্রবলেম থাকলে ওগুলো সলভ করে দিতে পারি। ওকে, তো চলো এটা একটু পড়ি, তোমাদেরকে পড়াই। তোমরা অনেক চিন্তা ভাবনা করছো, থ্যাংক ইউ। আমি একটা রিঅ্যাকশন লিখে দিই। সে ফর এক্সাম্পল N2 + 3H2 2NH3। এই বিক্রিয়াটার ΔH হচ্ছে নেগেটিভ, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। আরেকটা হচ্ছে N2 + O2 2NO RF RB, এটা ΔH হচ্ছে পজিটিভ, এটা একটা তাপ হারি বিক্রিয়া। আচ্ছা, খুব সিম্পল সহজ, এটা নিয়ে একদমই টেনশনের কোনো কারণ নেই। হ্যাঁ, এগুলা একদম ইজি। ধরো এটার ক্ষেত্রে চিন্তা করো, তাপমাত্রা যদি বাড়াই, তাপমাত্রা বাড়াইছি মানে আমি এক্সট্রা তাপমাত্রা বাড়াইছি, তাহলে এমন এমন কাজ করতে হবে যাতে ওই এক্সট্রা তাপমাত্রা খেয়ে ফেলি, আমরা শোষণ করি। এখন এই বিক্রিয়াটা তো আবার তাপ উৎপাদী বিক্রিয়া, এটা তো তাপ শোষণ করে না, তাপ বিকিরণ করে। তাহলে এই বিক্রিয়াটা কোন দিকে নিলে তাপ শোষণ করবে? পশ্চাৎ দিকে নিলে। তার মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়া পশ্চাৎ দিকে যাবে, তাহলে বিক্রিয়া পশ্চাৎ দিকে যেয়ে তাপটা খেয়ে ফেলবে এক্সট্রা। তাহলে এবার চিন্তা করো, এই বিক্রিয়া যদি আমি আবার তাপমাত্রা কমাই, তখন কি হবে বলো তো? তাপমাত্রা কমাইছি, তাহলে তাপমাত্রা একটা গ্যাপ আছে, তাহলে তাপমাত্রা বাড়াইতে হবে এখন। তাহলে এই বিক্রিয়া যদি সম্মুখ দিকে যায়, তখনই তো তাপ উৎপন্ন করে, তার মানে তাপমাত্রা বাড়ায়। সো তখন এই বিক্রিয়া সম্মুখ দিকে যাবে এবং বিক্রিয়া ওই এক্সট্রা তাপটা ফিল আপ করে দিবে। আচ্ছা, এরপর খেয়াল করো, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি তাপমাত্রা বাড়াই, ও একটা তাপহারী বিক্রিয়া, ও তাপ শোষণ করে। আমি তাপমাত্রা বাড়াইলাম, তাহলে এক্সট্রা তাপটা খেয়ে ফেলতে হবে। তাহলে ও কি করবে? ওই এক্সট্রা তাপটা খেয়ে আরো সামনে যাবে, তাহলে বিক্রিয়া সম্মুখ দিকে যাবে, তাহলে বিক্রিয়া সম্মুখ দিকে যাবে। আর আমি যদি এই বিক্রিয়ার তাপমাত্রা কমাই দিই, দেখো চিন্তা করো, তাপমাত্রা কমাই দিছি মানে কি তাপমাত্রা একটা গ্যাপ হইছে না, এখন এক্সট্রা তাপমাত্রা বাড়াইতে হবে। বাট এটা তো তাপমাত্রা সামনে গেলে তাপমাত্রা খায়, বাড়ায় না, তাহলে বিক্রিয়াকে উল্টা নিতে হবে। এজন্য তখন বিক্রিয়াটা উল্টা দিকে যাবে, মানে পশ্চাৎ দিকে গিয়ে এক্সট্রা তাপ উৎপন্ন করে বিক্রিয়াটাকে সমতা করবে, শেষ। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া কি হচ্ছে? সিম্পল। সবাইকে বুঝতে পারছি? চ্যাট বক্সে একটু জানাই দিতে কষ্ট করে বলো। ক্লিয়ার না? একদম ইজি, এগুলো মুখস্থ করার কিচ্ছু নেই, জাস্ট ঠান্ডা মাথায় বুঝলেই কুল। এখন হ্যাঁ 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 এক্স্যাক্টলি আব্দুল্লাহ, গুড। আরেকবার হ্যাঁ, আরেকবার বলতেছি, দেখো ঠান্ডা মাথায় আরেকবার বলবো, কোনো অসুবিধা নেই। তাপ উৎপাদী বিক্রিয়া, একটা হলো তাপ হারি বিক্রিয়া, ঠিক আছে? ঠান্ডা মাথায় একটু খেয়াল করো, তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রা বাড়াইছি, কিন্তু এটা যদি সম্মুখ দিকে যায় তাহলে তো তাপ উৎপন্ন করতেছে,
কিন্তু আমি তো তাপমাত্রা বাড়াই দিছি, তাহলে আমাকে আমার ওই এক্সট্রা তাপমাত্রাটা খেয়ে ফেলতে হবে, তাহলে তাপ শোষণ করতে হবে। তাপ শোষণ করে কে? তাপ হারি। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া উল্টা দিকে গেলেই তো তাপ হারি হয়ে যায়, এজন্য তখন সে উল্টা দিকে যাবে। আর তাপ হারি বিক্রিয়া যদি তাপমাত্রা বাড়াই, চিন্তা করো তো, আমি তাপ খাইতে পছন্দ করি, আমি আরো তাপমাত্রা বাড়াই দিছি, তাহলে এক্সট্রাটা খাই ফেলতে হবে, তাহলে ও আরো সামনে গিয়ে এক্সট্রা তাপমাত্রা খেয়ে ফেলবে, তাহলে বিক্রিয়া সম্মুখ দিকে যাবে। শেষ। বুঝতে পারছো? ওকে, থ্যাংক ইউ ভাইয়া। মাফরুহা, তারপর হচ্ছে মাহিমা, রাদ, তোমরা কি বুঝছো ভাইয়া? একটু চ্যাট বক্সে জানাও না কষ্ট করে। এটাই তো লাশাতেলি, হ্যাঁ এটাই লাশাতেলি নীতি ভাইয়া, যা বলতেছি সব লাশাতেলি নীতি। আচ্ছা, ওই লাশাতেলি নীতিকে আরো ভালো মতো এক্সপ্লেইন করার জন্য আরেকটা সূত্র আসছে, এটাকে বলা হয় ভ্যান হফের সমীকরণ। এটাকে বলা হয় ভ্যান হফের সমীকরণ। চলো সমীকরণটা দেখি, আরো ক্লিয়ার হয়ে যাবো ইনশাল্লাহ। রাত কোনো অসুবিধা নেই, সমীকরণটা সব দেখি আগে। এই যে এটাকে বলা হয় ভ্যান হফের সমীকরণ, একটা মাইনাস আছে সামনে, এটাকে বলা হয় ভ্যান হফের সমীকরণ। অনেকটা আরহেনিয়াসের মতো, জাস্ট এই ডেল এইচ এর জায়গা হবে ইএ, অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয় শক্তি, যা আরএনএস এর ক্ষেত্রে। আচ্ছা, তো চলো এই জিনিসটা একটু আমরা লেখার চেষ্টা করি আগে। হ্যাঁ, কি লিখছে দেখো, লন কে কে যদি আমরা ওয়াই এ দেই, এই মাইনাস ডেল এইচ বাই আর কে যদি আমরা এম ধরি, কারণ ডেল এইচ হচ্ছে বিক্রিয়া তাপ, এটা ফিক্সড, আর হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক, এটাও ফিক্সড। 1/t কে যদি আমরা এক্স ধরি, প্লাস ধ্রুবকটাকে যদি সি ধরি, এই যে মাইনাসটা আছে আর কি, সো এটা একটা মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ হয় না, এটা উল্টা হবে আর কি, যেহেতু এমটা মাইনাস। তো এটাকে আমরা কি লিখবো দেখো, ওয়াই বরাবর দিব হচ্ছে লন কে, এক্স বরাবর দিব হচ্ছে 1/t, তাহলে এরকম হবে। তাহলে ঢালটাকে আমরা কি দিব, মাইনাস ডেল এইচ বাই আর। এখন একটা প্রশ্ন করতে পারো যে ভাই এটা লন দিয়ে আছে, আমি লগ দিয়ে করতে চাই। লগ দিয়ে করতে চাই, তো চলো লগ দিয়ে করি। লগ যদি ব্যবহার করবা তখন 2.30 দিয়ে ভাগ করে দিবা, জাস্ট আর কিছুই না। দেখো মাইনাস ডেল এইচ বাই 2.303 আর ইন্টু 1/t প্লাস সি। তো এটাকে এভাবে লেখা যায়, দেখো y ইজ ইকুয়ালস টু, এই পুরোটা হয়ে যাবে m, তারপরে এই পুরোটা হয়ে যাবে x প্লাস সি। তাহলে ওইটার গ্রাফটা কেমন হবে দেখো, m তো মাইনাস, তাই না, এটারও সেম, m ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই 2.303 আর জাস্ট এখানে y অক্ষ বরাবর থাকবে লগ কে, x অক্ষ বরাবর থাকবে t টাইম। ছোট্ট একটা বিষয় বলি, লগ আর লনের পার্থক্য কি? লন x ইকুয়াল টু 2.303 লগ x। লগ তে লনে কনভার্ট করতে হলে এই হিসাবটা লাগে। আরেকটা জিনিস, লগ এর বেস হচ্ছে 10, ঠিক আছে। এখন লগ x ইকুয়াল টু যদি p হয়, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 10 টু দি পাওয়ার p, এইভাবে লেখা যায়। আবার লন x কে আমরা এভাবে লিখতে পারি, লগ যার বেস হচ্ছে e, এটাকে যদি p বলি, তাহলে আলটিমেটলি x কে আমরা লিখতে পারবো e টু দি পাওয়ার p, এইভাবেও জিনিসটা লেখা যায়। এই কয়েকটা সূত্র একটু মনে রাখবা, ম্যাথের একটু কাজে লাগবে আর কি আমাদের। হ্যাঁ, ওই তো কম ঢালু বেশি ঢালু আর কি, আর কিছুই না। হ্যাঁ, এই ফ্যান্ট অফ ইকুয়েশন, হ্যাঁ তাপমাত্রার জন্যই প্রযোজ্য। হ্যাঁ, লগে করো লনে করো, এটা তোমাদের ইচ্ছা, এটা নিয়ে কোনো সমস্যার কিচ্ছু নাই। হ্যাঁ, আচ্ছা এখন একটা যেই জিনিসটা আমি তোমাদেরকে বুঝাবো, এটা একটু পরে স্লাইডে বুঝবা, একটু হোল্ড করো, আমি এটা কেন পড়াইতেছি বলতেছি, একটু ধৈর্য ধরো ভাইয়া, বুঝাবো। এমনি একটা ভ্যালু, আর কিছু না। দেখো, এই বলো তো, তাপ উৎপাদী বিক্রিয়া ডেল এইচ কি পজিটিভ না নেগেটিভ? ডেল এইচ কিন্তু নেগেটিভ, তাই না? হ্যাঁ, গুড। আর তাপ হারি বিক্রিয়ার জন্য ডেল এইচ হচ্ছে পজিটিভ। আচ্ছা, এই সূত্র দিয়ে আমরা কি জানি, লন কে ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই আর ইন্টু 1/t প্লাস সি। তাহলে এটা হচ্ছে y ইজ ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, তার মানে এম এর ভ্যালুটা কি, মাইনাস ডেল এইচ বাই আর ইন জেনারেল। তাহলে একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, এই তাপ উৎপাদীর ক্ষেত্রে আমার ঢালটা কি হবে, মাইনাস মাইনাস ডেল এইচ বাই আর, কারণ ডেল এইচ এর মান তো নেগেটিভ, তাহলে আলটিমেটলি কি হবে, প্লাস ডেল এইচ বাই আর। তাহলে এম এর ঢালটা কি পজিটিভ তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে সমীকরণটা কি হবে দেখো তো, y ইজ ইকুয়াল টু mx প্লাস সি। তাহলে সমীকরণটা হবে এই যে এরকম, এরকম, এটার এমটা হবে হচ্ছে প্লাস ডেল এইচ বাই আর, এই পাশে থাকবে হচ্ছে লন কে
এই পাশে থাকবে হচ্ছে 1/t। এটা কার জন্য? তাপ উৎপাদনের জন্য। এবার তাপ হারির জন্য পড়ি। দেখো তাপ হারির ঢালটা কি হবে? মাইনাস ডেল এইচটা হচ্ছে প্লাস ডেল এইচ বাই আর, প্লাসে মাইনাসে মাইনাস ডেল এইচ বাই আর, মানে ওর ঢালটা নেগেটিভ, নেগেটিভই থাকবে, মাইনাস ডেল এইচ বাই আর, এই পাশে থাকবে 1/t, এই পাশে থাকবে লন কে। এইবার যে জিনিসটা বলতে চাই, ঠান্ডা মাথায় একটু যদি তোমরা দেখো তাহলে ভালো মতো বুঝবা। দেখো ওর জন্য সমীকরণটা লিখি, লন কে ইকুয়াল টু ডেল এইচ বাই আর ইন্টু 1/t প্লাস সি। খেয়াল করো তো ভাইয়া, টি এর ভ্যালু যদি বাড়াই, টি বাড়াইলে কে কি হবে? বাড়বে না কমবে? বলো এই সমীকরণ অনুযায়ী টি বাড়াইলে কে বাড়বে নাকি কমবে? বলো। টি যদি বাড়াই এই ভ্যালুটা কমে যাবে, তখন কে এর মান কিন্তু কমে যাবে। ঠিক আছে, কে এর মান কিন্তু কমে যাবে। আচ্ছা, এটার ক্ষেত্রে খেয়াল করো তো ভাইয়া, এটার ক্ষেত্রে আসতেছে লন কে ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই আর ইন্টু 1/t প্লাস সি। এই ক্ষেত্রে খেয়াল করো তো একটু, টি যদি বাড়াই কে এর মান কিন্তু বাড়বে, টি যদি বাড়াই কে এর মান কিন্তু বাড়বে। ঠিক আছে, কেমনে বুঝলাম বাড়বে? জাস্ট তোমাদেরকে একটা হিন্ট দেখাই, এক্সাম্পল দেখাই। দেখো ধরো এই যে এইটুকের মান হচ্ছে ধরো 100, টি এর মান ধরো 25 ছিল আগে, হ্যাঁ আগে 25 ছিল, তাহলে আগে কত ছিল? 100/25 ইকুয়াল টু 4 ছিল। এখন টি এর মান বাড়াইছি, আর এটার মান ধরো 100 ছিল, ধরো 100, তাহলে এটা প্লাস 100, তাহলে কত হইলো? 104। আগে কে এর মান ছিল 104, এখন আমি টি এর মান বাড়াইছি, 25 থেকে করলাম 50, তাহলে অনুপাত কত হলো? 100/50 প্লাস 100, তাহলে কত হলো? এটা দিলে 2, 102। তাহলে কে এর মান কি হয়েছে? কমছে না? টি এর মান বাড়াইছি, কে এর মান কমছে, এই সমীকরণ অনুযায়ী। এই সমীকরণে আসি, চলো ধরো এই যে এইটুকের মান হচ্ছে 100, এটার মান ছিল 25, এটার মান হলো 100, তাহলে দেখো কে এর মান কি আসতেছে? লন কে মাইনাস 100/25 প্লাস 100, মানে 100 মাইনাস 4 মানে 96। এখন টি এর মান যদি বাড়ায় 50 করি, সেই ক্ষেত্রে কত আসবে? লন কে মাইনাস 100/50 প্লাস 100, 100/50 একটু ধরো, হ্যাঁ 100/50 প্লাস 100, এটা ভাগ করলে 2, তাহলে 100 মাইনাস 2 ইকুয়াল টু 98। তাহলে এখানে দেখো মান কিন্তু বাড়ছে, এখানে কে এর মান বাড়ছে। এইটুক কি সবাই বুঝছো? দেখো ভাইয়া কিন্তু প্রমাণ সহ দেখাইছি কোথায় বাড়ছে কোথায় কমছে, এটাই বুঝাইতে চাইছি। দেখো তাপোৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়া কমে, আর তাপ হারি বিক্রিয়া তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়া বাড়ে। প্রমাণ হইছে? প্রমাণ হইছে? আর কিছু বলা লাগবে? শেষ, বলো সবাই বলো। প্রমাণ ডান, একদম সূত্রের প্রমাণ সহ দেখাই দিলাম যে কোনটা কিভাবে হবে। ঠিক আছে, আর কোনো কনফিউশন থাকার এখানে কোনো স্কোপ নাই ইনশাল্লাহ। আচ্ছা হ্যাঁ ম্যাথ করবো, ম্যাথ করাবো, একটু দাঁড়াও, একটু হোল্ড করো। আচ্ছা, এখানে ব্যাপারটা কি? তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়া হার কমে, কারণ কি? এটা তাপ উৎপাদী বিক্রিয়া, আর তাপ হার বিক্রিয়াতে তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়া হার বাড়ে, কারণ কি ও তাপ খাবে, খেয়ে আরো বিক্রিয়া করবে। আরো তাপ খাওয়া দেওয়ার কথা না, ওর কম তাপমাত্রা দিলেও বেশি বিক্রিয়া করবে। এই আচ্ছা, হ্যাঁ এই কারণেই হয় আবির। আচ্ছা এইবার তাহলে দুইটা তাপমাত্রা হইলে কি হইতো? খেয়াল করো, ধরো এটা হইতো লন K1, মানে T1 তাপমাত্রার জন্য K1 মাইনাস ডেল এইচ বাই আর ইন্টু 1/T1 প্লাস ধরো এটা সি, আর K2 ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই আর ইন্টু 1/T2 প্লাস সি। ধরো এটা 2 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ, তাহলে 2 থেকে 1 বিয়োগ দিই, তাহলে লন K2 মাইনাস লন K1 ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই আর ইন্টু 1/T2 প্লাস সি, এটা থেকে এটা বিয়োগ, মানে প্লাস ডেল এইচ বাই আর ইন্টু 1/T1 মাইনাস সি, এটা কাটা। তাহলে দেখো লন এ মাইনাস লন বি, সূত্র কি? লন এ বাই বি ইকুয়াল টু, শুধু ডেল এইচ বাই আর কমন নাও, ডেল এইচ বাই আর কমন নাও, একটু সুন্দর করে লিখে দিই, ডেল এইচ বাই আর কমন নাও, পজিটিভটা কমন নিলে কি আসে? 1/T1 মাইনাস 1/T2,
তাহলে এইটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর। এটা যদি লগে কনভার্ট করো, যেটা বইতে আছে, k2 by k1 equal to just del h by 2.303 r 1 by t1 minus 1 by t2। শেষ। এই সূত্রের সিগনিফিকেন্স একটু পরেই দেখাবো, এটাকে বলা হয় ভ্যান হফের সমীকরণ, একদম আরএনএস-এর মতোই। পার্থক্য শুধু আরএনএস সক্রিয় শক্তি দিয়ে ব্যাখ্যা দিছিল, আর ও হচ্ছে ডেল এইচ দিয়ে ব্যাখ্যা দিছে। ডেল এইচ মানে বিক্রিয়া তাপ, এই আর কি, আর কোনো পার্থক্য না। এই জন্য এটা লা-শাতিলি নীতির সাথে প্রযোজ্য আর কি। হ্যাঁ, দেখো সিম্পল না? এখন কোশ্চেন না, আমি লন দিয়ে করতে পছন্দ করি। এখন এইটার কাজ কি, কাজটা দেখাই, নাহলে তোমাদের মাথায় ঢুকতেছে না। কাজটা দেখো, এই যে এরকম কোশ্চেন আসে, PCl5 PCl3 Cl2 ডেল এইচ দেওয়া আছে, ডেল এইচ দেওয়া আছে। হ্যাঁ, একটু দাঁড়াও, ডেল এইচ দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়াটি সাম্য ধ্রুবক এত, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেপি এর মান নির্ণয় করো। শোনো, সাম্য ধ্রুবক দুই টাইপের আছে, একটা কেপি একটা কেসি। তো তুমি সমস্যা নেই, কে রে যে কেপি আকারে লিখতে পারো, যেটা আমরা পরের ক্লাসেই দেখবো আর কি। হ্যাঁ, জাস্ট আপাতত মনে রাখো এটা কেপি, সমস্যা নাই। তাহলে সূত্র আমরা একটু আগে কি বললাম, লন। আচ্ছা, সূত্র কি পড়ছি পরে দেখি, আগে কি কি দেওয়া আছে দেখো। ডেল এইচ দেওয়া আছে, ডেল এইচ হচ্ছে প্লাস 90 কিলো জুল পার মোল, কিন্তু আমার একক কি, এসআই একক জুল পার মোল। তাহলে কিলো জুল রে আগে কনভার্ট করি, 90 ইনটু 10⁻³ জুল পার মোল, এটা নিলাম। T1 দেওয়া আছে তাপমাত্রা কত, 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। এই মাত্রায় KP1 বা K1 যেটা ইচ্ছা লেখো, সমস্যা নাই। দেওয়া আছে যে অ্যাটমসফিয়ার, তো এই জন্য কেপি লিখছি, পি দিয়ে প্রেসার বোঝায়, আর কিছুই না, সাম্য ধ্রুবক প্রেসারের সাপেক্ষে। ঠিক আছে, তাহলে দেখো 0.00564 অ্যাটমসফিয়ার। আচ্ছা, T2 কত, কত তাপমাত্রায়, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে 27 প্লাস 273 ইকুয়াল টু 300 কেলভিন। আর আর এর মান, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। হ্যাঁ, এটা হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন, এটা হলো একক। ঠিক আছে, এখন এই জিনিসটা এসআই একক, যেহেতু এখানে সব এসআই একক নিছি, এই জন্য এটার এসআই একক নিছি। হ্যাঁ, এখন আমরা কি করব দেখো, এটার ভ্যালুটা বের করব। হ্যাঁ, আমরা বের করব KP2 এর মান কত। সূত্র কি, সূত্রটা আগে একটু পড়ি, চলো। সূত্র দেখো, লন KP2 বাই KP1 del H by R 1 by T1 minus 1 by T2। আচ্ছা, খেয়াল করো, লন কে ওই পাশে নিলে কি ই টু দি পাওয়ার হয়ে যায়। তাহলে দেখো KP2 by KP1 equal to ই টু দি পাওয়ার del H by R 1 by T1 minus 1 by T2, এটা পাওয়ার আকারে আছে। এরপর শুধু KP2 equal to কি হবে, KP1 into ই টু দি পাওয়ার del H by R 1 by T1 minus 1 by T2। তাহলে সুতরাং শুধু KP2 এর মান কত হবে, বের করো তো সবাই ক্যালকুলেটরে কুইকলি। ঠিক আছে, ভাইও বের করি। KP1 এর মান হচ্ছে 0.00564 ইনটু ই টু দি পাওয়ার del H by R, del H by R, del H এর মান হচ্ছে 90 ইনটু 10⁻3, del H by R হচ্ছে 8.314, 1 by T1, 1 by T1 হচ্ছে 273 মাইনাস 1 by T2, তাহলে 1 by 300। তাহলে অ্যানসার আসে হচ্ছে 0.2 অ্যাটমসফিয়ার। অ্যানসার বলো, সবার আসছে কিনা একটু চ্যাট বক্সে জানাও কুইকলি। হ্যাঁ, নাফিজের আসছে, গুড, ভেরি গুড। বাকিদের তুর্যর মিলছে, রায়হানের মিলছে, ইফাজ। ই এর ভ্যালু না ভাই, ই হচ্ছে যে ক্যালকুলেটরে, এই যে ক্যালকুলেটরে একটা ই থাকে, যে শিফট লনের উপরে ক্লিক করলে ই আসবে, ই টু দি পাওয়ার। ই হচ্ছে এক্সপোনেনশিয়াল, ই হচ্ছে এক্সপোনেনশিয়াল ভাইয়া ইফাজ। হ্যাঁ, আচ্ছা, পুষ্পি আসছে, মাহিমা আসছে, মাফরুহা আসছে, রুয়াদ আসছে, শান্ত আসছে, জিদনিরও আসছে, ইরারও আসছে। মাশাআল্লাহ, সবারই মিলছে মাশাআল্লাহ, তাই না? গুড। ওকে, প্রায় সমস্যা নেই, এই প্রায় 0.2 হইলেই হবে, সমস্যা নেই, কাছাকাছি আসলেই হবে। মাহাদির আসছে, সিয়ামের আসছে, রাদের আসছে। গুড, তাহলে সবাই কি বুঝছি, ক্লিয়ার, শেষ। এটা দিয়ে আসলে কি বুঝতেছি আমরা, এটা দিয়ে বুঝতেছি দুইটা ডিফারেন্ট টেম্পারেচারে কেপি এর মানের পরিবর্তনটা কেমন সেটা আমরা দেখলাম। আচ্ছা, চলো এখন একটা জিনিস একটু বোঝার চেষ্টা করি তো ভাইয়া।
খেয়াল করো তো, এটা কি তাপ হারি না তাপ উৎপাদী? বলো ভাইয়াকে চ্যাট বক্সে কুইকলি জানাও, এটা তাপ হারি না তাপ উৎপাদী? এটা তাপ হারি। তাপ হারি বিক্রিয়া তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়া কই যায়? সম্মুখ দিকে না? এই দেখো, তাপমাত্রা 0 থেকে 27 করছি, বাড়াইছি, তাহলে বিক্রিয়ার মান বৃদ্ধি পাবে না? এই দেখো 00 থেকে 0.2 বাড়ছে না? কি পড়ছিলাম? তাপ হারিতে তাপমাত্রা বাড়াইলে কে বাড়ে, পড়ছি? প্রমাণ হয়েছে, শেষ। ওকে, আলহামদুলিল্লাহ শেষ। তাহলে আমরা এই জিনিসটা বুঝে গেছি আশা করি। ঠিক আছে, চলো তাহলে একটু সামনের দিকে আগাই। এই যে তোমাদের সামারি, তোমাদের সামারি। তাহলে বলো লাসাতিল নীতিতে আর কোনো ভুল হবে ইনশাল্লাহ? হওয়ার কথা না। কি বলছে? বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইলে বিক্রিয়করা মারামারি করে উৎপাদে যাবে, মানে সম্মুখ বিক্রিয়া বৃদ্ধি পাবে। উৎপাদের ঘনমাত্রা বাড়াইলে উৎপাদ সামনের দিকে যাবে, উৎপাদ কই যাবে? বিক্রিয়কের দিকে যাবে, তাহলে পশ্চাৎ দিকে যাবে, শেষ। তাপমাত্রা, তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রা বাড়াইলে কই যায়? পশ্চাৎ দিকে। তাপ হারি বিক্রিয়া তাপমাত্রা বাড়াইলে সামনের দিকে, শেষ। চাপের ক্ষেত্রে তিনটা, ডেল এন শূন্য হইলে প্রভাব নাই, ডেল এন গ্রেটার দেন যদি 0 হয়, মানে কি উৎপাদে মোল বেশি, তখন এটা বিক্রিয়কে যাবে। আর উৎপাদে যদি বিক্রিয়কে যদি মোল বেশি হয় তখন সেটা উৎপাদে যাবে। এই কে হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক ভাইয়া, হ্যাঁ কে হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক, ঠিক আছে কে। এগুলাই আমরা ওগুলো প্র্যাকটিস করব, সমস্যা নেই, এই আকারেই থাকবে ভাইয়া। হ্যাঁ ম্যাটার বুঝাই দিচ্ছি, আগে বলো কেপি গেছি সবাই, মানে কেপি গেছি না সরি, লাসাতিল নীতি, লাসাতিল নীতি সবাই পারবো ইনশাল্লাহ? বলো একটু চ্যাট বক্সে সবাই একটু জানাও আগে, ম্যাটটা আরেকবার বুঝাই দিচ্ছি, অসুবিধা নেই। আগে বলো লাসাতিল নীতি সবাই পারবা কিনা, বন্যা বুঝাই দিচ্ছি, একটু ওয়েট। হ্যাঁ হ্যাঁ, এসআই এককে সব করতে হবে, হ্যাঁ যে একক দেওয়া থাকবে সে এককে করবো আর কি, অত প্যারার কিছু নেই। আচ্ছা বন্যা দেখো আরেকবার ম্যাথটা বুঝতে চাইছো, এটা কিছুই না, এটা হচ্ছে জাস্ট দেখো আমাদের কি একটা পরীক্ষা দেওয়া আছে, ডেল এইচ দেওয়া আছে, ডেল এইচটা কিলো জুলে দেওয়া ছিল, আমরা এটাকে জুলে নিতে হবে কারণ এসআই একক জুল পার মোল, তাহলে কিলো হলে 10⁻³ দিয়ে গুণ করলাম। তারপর দেখো একটা তাপমাত্রা দেওয়া আছে, ওই তাপমাত্রা একটা হার ধ্রুবকের মান দেওয়া আছে, দেখো বিক্রিয়াটি সাম্য ধ্রুবক, এই যে এটাও তো ধ্রুবক, কে সাম্য ধ্রুবক। আবার বলছে অন্য একটা তাপমাত্রায় সাম্য ধ্রুবক কত, আর আর হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক, বাস খালি সূত্র বসাই দিছি, লনটা ওই পাশে চলে গেলে ই টু দি পাওয়ার হয়, ই হলে এক্সপোনেনশিয়াল, ক্যালকুলেটর আছে, তারপর বাকিটা গুণটন করে অ্যান্সার পেয়ে গেছি। বন্যা কি বুঝতে পারছো? না না স্ক্রিনশট নেবে না কেন ইউসা, এটা তো পিডিএফ পেয়ে যাবা, পিডিএফ ক্লাস শেষ হওয়ার 5-7 মিনিটের মধ্যে পেয়ে যাবা, টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ 1/0, 1/0 কেন হবে মুনতাসি? ওকে বুঝছি, গুড। অন্যান্য এককে আসলে কেমনে করবো ওটা দেখাই দিব, কেপিকেসি যখন দেখাবো না ভাইয়া ওটা দেখাই দিব ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা, না না আজকে মানে ক্লাসটা শেষ হওয়ার 5-7 মিনিট পরে স্লাইড পাবা, অসুবিধা নাই। আচ্ছা ওকে, তাহলে এটা দেখলাম, এবার তোমাদের জন্য একটা কুইজ ভাইয়া লঞ্চ করে দিচ্ছি, এই যে লঞ্চ করে দিলাম, দেখি সবাই তাহলে কুইজ অ্যান্সার করো, 1 মিনিট টাইম। হ্যাঁ আচ্ছা, সাম্য ধ্রুবক আর হার ধ্রুবক একই জিনিস ভাইয়া, হ্যাঁ সাম্য অবস্থায় ধ্রুবক নিলেই ওইটাই সাম্য ধ্রুবক। সবাই একটু অ্যান্সার দেওয়ার ট্রাই করো, 1 মিনিট টাইম। ওকে সো
হ্যাঁ 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 অন্তর্ভুক্ত। জিএসটি মানে এটা একটা অ্যাডমিশনের কোশ্চেন ভাই, এই যে কোশ্চেনটা এন্ড করতেছি। আমি তোমাদের জন্য একটা অ্যাডমিশনের কোশ্চেন রাখছি, একটা বোর্ড কোশ্চেন রাখছি। জিএসটি মানে হচ্ছে জেনারেল সায়েন্স এন্ড টেকনোলজি, গুচ্ছ যে বিজ্ঞান ও প্রযুক্তি গুলো আছে সেগুলো আর কি। হ্যাঁ আচ্ছা, না ২ এর বেশি কম্পেয়ার হয় না ভাইয়া। আচ্ছা দেখো লিডার বোর্ডটা দেখাই। অনেকেই ঠিকঠাক অ্যান্সার দিছো, থ্যাংক ইউ। ইশরাক, রাব্বি, ইয়াসমিন, অর্পণ, রাদ, মোহনা, সামিহা, পৃথু, নওরিন, মাফরুহা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমরা সবাই কত সুন্দর করে পারছো, আলহামদুলিল্লাহ ভালো। সাম্য ধ্রুবক আর গতি ধ্রুবকের একক মিললে কেন? ভাইয়া সাম্য ধ্রুবকটা সাম্যাবস্থায়, গতি ধ্রুবক হচ্ছে যে কোনো অবস্থায়, ঠিক আছে? আচ্ছা ওকে, তারপর দেখো আমরা একটু সামনের দিকে আগাই। হ্যাঁ, এটা একটু বুঝাই দিই আগে। হ্যাঁ, আমি চাপের প্রভাব ফরওয়ার্ড বিক্রিয়া আলাদা করে দেওয়া যায়। হ্যাঁ যায়, সমস্যা নাই। ওকে, কোনো সমস্যা নাই নাফিস। ওকে, তো চলো আমরা একটু এটার উত্তরটা আগে বুঝি, এটা কি হবে। একটা বিক্রিয়া দেওয়া আছে, তাপ উৎপাদী বিক্রিয়া, বিক্রিয়া অ্যামোনিয়ার উৎপাদন কমাবে। অ্যামোনিয়ার উৎপাদন কমাবে মানে কি? বিক্রিয়া কোন দিকে যাইতে চাইতেছে? পশ্চাৎমুখী যাইতে চাইতেছে আর কি। এটা অ্যান্সারে বের করতে হবে। দেখো চাপ বৃদ্ধি করলে, চাপ বৃদ্ধি করলে যাদের অণু বেশি তাদের সংঘর্ষ হয়। চাপ বৃদ্ধি করছে, অণু ওদের বেশি, সংঘর্ষ ওরা অ্যামোনিয়া তৈরি করবে। আমার তো অ্যামোনিয়া তৈরি করার দরকার নাই, তাহলে এটা হবে না। লাস্টে দেখো হাইড্রোজেন যোগ করলাম, হাইড্রোজেন যোগ করলে তো বিক্রিয়ক বেড়ে গেল, বিক্রিয়ক বেড়ে গেলে আবার উৎপাদ তৈরি করবে, এটাও আমরা চাই না। নাইট্রোজেন যোগ করলে বিক্রিয়ক বেড়ে যাবে, আবার উৎপাদ তৈরি করবে, এটাও আমরা চাই না। তাহলে অ্যান্সার তো বি হবে, তাপমাত্রা বৃদ্ধি। তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া কোথায় যায়? পশ্চাৎ দিকে যায়, মানে বিক্রিয়া পশ্চাৎ দিকে যায়, শেষ। তার মানে অ্যামোনিয়া উৎপাদন কমে যাবে, এটাই। আচ্ছা চলো এবার একটু সামনে আগাই, আর একটা কুইজ তোমাদের জন্য, ঠিক আছে? দেখি এটা পারো কিনা, আশা করি এটা পারবে। এটা দেখো কোন বোর্ডে আসছে, ময়মনসিংহ বোর্ড ২০২২ সালে। সবাই অ্যান্সার দিয়ে ফেলো, হ্যাঁ ১ মিনিট সময়। এক মিনিট ডান, বাহ অনেকেই সঠিক অ্যান্সার দিছো মাশাআল্লাহ। না কোনো সমস্যা নেই মিলি, এরকম হয়। হ্যাঁ লাচ্ছা দিলে সব সিলেবাসে আছে ভাইয়া, না আশা দিলে সব সিলেবাসে আছে, শর্ট লং সব সিলেবাসে আছে। আচ্ছা এবার দেখি লিডার বোর্ডটা একটু দেখে, কোনো সমস্যা নেই, জিদ নেই, অসুবিধা নেই। পুষ্পি, ইয়াসমিন, ফাহিম, রাদ, ইশাক, মারিয়াম, ইউসা, ওমর, নাফিস, ফাইরুজ, কংগ্রাচুলেশন সবাইকে, টপ 10 আর কি। আর সবাই খুব ভালো অ্যান্সার দিছো। চলো একটু দেখি অ্যান্সারটা কি। কি বলছে? 2ab2 + b2 2ab3 সাম্য বিক্রিয়াটিতে ab3 এর উৎপাদন বৃদ্ধি, মানে উৎপাদ বৃদ্ধি করব, মানে ফরওয়ার্ড রিঅ্যাকশনটা বাড়বে কিভাবে? দেখো এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাপমাত্রা বৃদ্ধি করলে তাপ উৎপাদী বিক্রিয়া কি হয়? বিক্রিয়া কমে, মানে পশ্চাৎমুখী বিক্রিয়া বাড়ে। কিন্তু আমার তো এটা দরকার নাই, তাহলে এটা বাদ। টেকনিক্যালি অ্যান্সার কিন্তু বুঝতেই পারতেছো বি হবে, কারণ সব যেহেতু ডাবল অ্যান্সার। হ্যাঁ তারপরও পড়াই। চাপ বৃদ্ধি করলে কি হবে? দেখো তো চাপ বৃদ্ধি করলে, চাপ বৃদ্ধি করলে অণু যেদিকে বেশি সেদিকে সংঘর্ষ হবে। দেখো এখানে 2টা আছে, এখানে 3টা, তাহলে এখানে সংঘর্ষ হবে এবং উৎপাদ তৈরি করবে, ঠিক আছে? এটা ফরওয়ার্ড দিকেই গেল, এটা ঠিক আছে। বিক্রিয়ার পাত্র থেকে ab3 সরাই নিলাম, মানে ওর ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রা কমাই দিছি। তার মানে টেকনিক্যালি বিক্রিয়কের ঘনমাত্রা বেড়ে গেছে না?
বিক্রিয়কের ঘনমাত্রা বাড়লে ওদের মধ্যে সংঘর্ষ বাড়বে আর ওরা আরো বেশি বেশি উৎপাদ তৈরি করবে, মানে এটাও ফরওয়ার্ডে যাবে, তার মানে এটাও ঠিক আছে। তাহলে অ্যান্সার 2 আর 3 মানে বি হবে। ওকে, সবাই ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, একটা দেখলেই বোঝা যায় আসলে অ্যান্সার। হ্যাঁ, শোনো, আমরা ফুল সিলেবাসই পড়বো, যতটুকু সম্ভব আমরা ফুল সিলেবাসই পড়বো। হ্যাঁ, শর্ট সিলেবাস হোক ফুল সিলেবাস হোক, দিন শেষে কোথা থেকে এসে পড়বে কোশ্চেন বুঝবো না, আপাতত পড়ি আমরা। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো শিল্প উৎপাদনে লা শাতিলি নীতির প্রয়োগ, এটা একটু সহজভাবে বুঝাই দিই আর কি। হ্যাঁ, হেবার ব্রস পদ্ধতিতে প্যারালাল টেক্সট আর এই উইকের মধ্যেই পেয়ে যাবে, শিওর থাকো ইনশাল্লাহ এই উইকের মধ্যেই পেয়ে যাবে। হ্যাঁ, ছেড়ে দিছি, প্রেসে চলে গেছে, প্রিন্টিং হচ্ছে, চলে যাবে তোমাদের কাছে এই সপ্তাহের মধ্যে পেয়ে যাবে, টেনশন নেই। দেখো শিল্প উৎপাদনে প্রয়োগ লা শাতিলি নীতি, দেখো লা শাতিলি নীতির যেমন একটা উদাহরণ আছে না, আমরা পড়ছি না, সালফার ডাইঅক্সাইড, এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইডের উপস্থিতিতে তৈরি করছে কি সালফার ট্রাইঅক্সাইড। এটা কি হইছে, মানে এটা দিয়ে আসলে কি তৈরি করে বলি, সালফার ট্রাইঅক্সাইড পরে পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির বিক্রিয়া আর কি। এটা একটা বিক্রিয়া আছে। আরেকটা যেটা আমার খুব পছন্দের বিক্রিয়া, তোমরা দেখছো নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন 2 অ্যামোনিয়া, এই বিক্রিয়ার ক্ষেত্রে আয়রনকে প্রভাবক হিসেবে আর অ্যালুমিনিয়াম অক্সাইডকে প্রভাবক সহায়ক হিসেবে ব্যবহার করা হয়। এখন একটা ব্যাপার হলো, একটা বিক্রিয়া যত তাপমাত্রা বাড়াবা অণুগুলোর মধ্যে তত সংঘর্ষ বাড়বে, তত বেশি উৎপাদ পাওয়া যাবে। কিন্তু যেহেতু এটা একটা তাপহারী বিক্রিয়া, এখানে কিন্তু বেশি তাপমাত্রা দিলে কি হবে, বিক্রিয়ার হার কমে যাবে। তো এই জন্য লা শাতিলি নীতি ব্যবহার করে ট্রায়াল এন্ড এরর বুঝো, বারবার চেষ্টা করতে 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 দেখছে সর্বোচ্চ কত তাপমাত্রা দিলে বেশি উৎপাদ পাওয়া যায়, এর চেয়ে বেশি দিলে আবার উৎপাদ কমে যাবে। ঠিক আছে, এই লা শাতিলি নীতি দিলে তারা অপটিমাম ব্যাপার স্যাপার বের করে। হোয়াট ইজ অপটিমাম? অত্যানুকূল তাপমাত্রা, অত্যানুকূল তাপমাত্রা, অত্যানুকূল চাপ, এগুলা বের করে। তো এই ক্ষেত্রে অত্যানুকূল তাপমাত্রা হচ্ছে তোমার 450 ডিগ্রি থেকে 550 ডিগ্রি সেলসিয়াস, বিভিন্ন ধরনের চাপের মান, প্রভাবক সবকিছুই আছে। সো বিষয়টা হচ্ছে এরকম যে লা শাতিলি নীতিটা প্রয়োগটা কিভাবে করে শিল্প উৎপাদনে। শিল্প উৎপাদনে লা শাতিলি নীতিতে আগে নরমালি বিক্রিয়া করা দেখে এটা তাপ উৎপাদী না তাপহারী, তারপর ট্রায়াল এন্ড এরর বারবার পরীক্ষা করে দেখে অল্প পরিসরে যে কতটুক পর্যন্ত নিলে উৎপাদ বাড়তেছে কমতেছে না, তারপর একটা রেঞ্জ আছে, ওই রেঞ্জের বেশি চলে গেলে তাপমাত্রা তখন উৎপাদ কমা শুরু করে। ঠিক আছে, তো ওই রেঞ্জে রেখে দেয়, ওইটাকেই বলা হয় অত্যানুকূল বা অপটিমাম টেম্পারেচার। এভাবে অত্যানুকূল তাপমাত্রা, অত্যানুকূল চাপ, অত্যানুকূল ঘনমাত্রা এগুলা বের করে প্রভাবক টভাবক দিয়ে তারপর বাকি কাজটা করা হয়, যাতে আমরা কি পাই, ম্যাক্সিমাম প্রোডাক্ট পাই, মানে সর্বোচ্চ উৎপাদ পাই। ব্যাপারটা কি সবাই ক্লিয়ার, যে লা শাতিলি নীতি ব্যবহার করেই আসলে আমরা ইন্ডাস্ট্রি গুলাতে কাজ করি। ক্লিয়ার হয়েছে সবাই? বলো হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ, ভাইয়া তো আছে ইনশাল্লাহ, দেখি চেষ্টা করবো। হেবার বস হচ্ছে পদ্ধতির নাম, জিদ্দি পদ্ধতির নাম। বাকি সবাই কি বুঝছো? অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে প্রভাবক সহায়ক, ওই যে বললাম, লিখে দিই, এটা হচ্ছে প্রভাবক, এটা হচ্ছে প্রভাবক সহায়ক। ঠিক আছে, এই প্রভাবককে হেল্প করে আর যদি যদি বিক্রিয়া করতে, এটা সলিউশনের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে কালার গ্রিন হলে সলিউশনে কি আয়ন ছিল, এটা হচ্ছে আয়ন শনাক্তকরণের পর্ব ভাইয়া, অধ্যায় 2 এ পড়ছো। স্টোসোফোরের বিক্রিয়াতে দিয়ে কি বুঝেছেন? না না, এটা জাস্ট একটা এক্সাম্পল দিছি যে এরকম ধরনের যেগুলো ইন্ডাস্ট্রিতে বড় বড় বিক্রিয়া হয় সেগুলো সবই লা শাতিলি নীতি ব্যবহার করে ফিক্সড কয়েকটা টেম্পারেচার প্রেসার ব্যবহার করা হয় যাতে সর্বোচ্চ উৎপাদ পাওয়া যায়, ওইটা বোঝানোর জন্য আর কি ভাইয়া, বুঝছো? এই সিকিউতে আসলে ভাই যেভাবে বানায় লিখছে এইভাবে সুন্দর মতো লিখবা, আর কিছু না। আচ্ছা ওকে, তো তোমাদের জন্য একটা বাড়ি কাজ, দেখো তো এটা পারবা কিনা, বাড়ি কাজটা একটু পরে দেখো তো। হুম, বাড়ি কাজটা পরে দেখো তো পারবা কিনা। বুঝছো কি বলছে? সাম্যাবস্থার উপর দুইটি চাপের প্রভাব বলো, তারপর এখন তাপমাত্রার পরিবর্তনের সাথে কেপি এর পরিবর্তন, মানে বুঝছো তো, ভ্যান হফের সমীকরণ লিখতে বলছো, ওই যে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো। পারবা না ভাইয়া? বলো। পারবো ইনশাল্লাহ। এই তো আজকের ক্লাস আমাদের এখানে শেষ। গতদিন তোমাদের বিশাল প্যারা দিছিলাম, তো এই জন্য সরি। তো আজকে মোটামুটি এরকম রাখছি, তো ম্যাক্সিমাম লেকচার গুলো আমরা চেষ্টা করব যাতে 2-2.5 ঘন্টার মধ্যেই শেষ হয়, যাতে তোমাদের ব্রেনে বেশি প্রেশার না পড়ে। বাট ওই তো দিন শেষে চেষ্টা করব তোমাদেরকে সর্বোচ্চটুকুই দেওয়ার। হ্যাঁ, আর তোমরা সুন্দর করে ক্লাস করো, এর জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে। ওকে ভাইয়ারা, আমাদের ক্লাসটা এই পর্যন্ত ছিল। আশা করছি সবগুলো টপিকসই বুঝতে পেরেছো। ভাইয়া তোমাদের ক্লিয়ার করে দিয়েছেন। আর ক্লাসের পরেই তোমাদের আইডিতে রেকর্ডিং প্লাস হচ্ছে পিডিএফটা চলে যাবে। তোমরা হচ্ছে পিডিএফটা ডাউনলোড করে
প্র্যাকটিস করতে পারো আর রেকর্ডিংটা তো ওয়েবসাইটে দেখতে পাবা। আর এখন যদি তোমাদের আমাদের ম্যানেজমেন্ট সম্পর্কিত কোনো কোশ্চেন থাকে লিখতে পারো। আর প্যারালাল টেক্সট সম্পর্কে ভাইয়া তো বলেই দিয়েছেন, তোমরা হচ্ছে খুব শীঘ্রই পেয়ে যাবা যেগুলা বাকি আছে। আর যেগুলা অলরেডি চলে গেছে এইগুলা যারা কালেক্ট করে নাই এখনো, তোমরা হচ্ছে একটু ফোন দিয়ে কালেক্ট করে নাও। মানে যেগুলো অলরেডি চলে গেছে ব্রাঞ্চে, যারা হচ্ছে এখনো নেওনি তোমরা হচ্ছে নিয়ে নাও, ঠিক আছে? আইসিটির টাইম কোনটা? হ্যাঁ, এখন থেকে তোমাদের ৬টায় হবে। হ্যাঁ, তোমাদের তো গতকাল জানানো হয়েছে, তোমাদেরকে এসএমএস দিয়ে হয়তো জানানো হবে, যেহেতু আইসিটি ক্লাস আগামী সপ্তাহে, এর মধ্যে তোমরা মেসেজ পেয়ে যাবা, যেটা হচ্ছে শুক্রবার এবং শনিবার, ঠিক আছে? বোর্ড এক্সামের পর কি ভিডিও ডিলিট হয়ে যাবে? হ্যাঁ, তোমাদের এটা হচ্ছে না, এইচএসসি এক্সাম পর্যন্ত থাকবে। বোর্ড এক্সাম বলতে এইচএসসি এক্সাম, এসএসসি এক্সাম পর্যন্ত থাকবে। তোমরা তো হচ্ছে 24-এর পরীক্ষার্থী, ওই 24 পর্যন্ত থাকবে। বেসিক কোর্স নামে চেঞ্জ হয়ে ক্রাশ কোর্স হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমাদের বেসিক কোর্সের নামই হচ্ছে এখন ক্রাশ কোর্স। ফাহিম, আচ্ছা মাহফুজ যেটা বলছো, আপুরা এখনো হচ্ছে আমাদের স্মার্ট বোর্ডে এখনো ট্রেনিং করেনি, তো সেই জন্য হচ্ছে আপুরা এখন ক্লাস নিচ্ছে না। ওই আপুরা তো আগে হচ্ছে তোমাদের স্মার্ট বোর্ডে ক্লাস নিত না, তো এখন হচ্ছে ট্রেনিং করেনি, এই জন্য হচ্ছে আমরা এখনো দিচ্ছি না আর কি। ওকে, হ্যাঁ, কিউএনএ সার্ভিস তো তোমাদের এইচএসসি এক্সাম পর্যন্ত থাকবে। মানে তোমরা যারা ফার্স্ট ইয়ার কোর্সে ভর্তি আছো, সব যত ধরনের সার্ভিস দেওয়ার কথা সবগুলো হচ্ছে এইচএসসি পর্যন্ত থাকবে, তোমাদের 24 সালের এইচএসসি এক্সাম পর্যন্ত। টপ 100 টপিকস, আরে টপ 100 টপিকস নামে তুমি হচ্ছে ওয়েবসাইটে পাবা না। ক্রাশ কোর্স যেটা সেটাই টপ 100 টপিকস, দেন বেসিক কোর্স সেম, ওইটার নাম পরিবর্তন হয়ে ক্রাশ কোর্স হয়েছে। আলাদা করে তুমি টপ 100 টপিকস কোনো ইয়ে পাবা না, কোর্স পাবা না ওয়েবসাইটে। সেকেন্ড ইয়ার কোর্স ফার্স্ট ইয়ার কতদিন পর শুরু হবে? খুব তাড়াতাড়ি শুরু হবে। তোমাদের হচ্ছে দেখা যায় তোমাদের যে ইয়ার ফাইনাল এক্সামটা হবে, তো ওইটার পরপরই মানে আমরা শুরু করে দিব। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।